হ্যালো, আসসালামু আলাইকুম। আবার সানডের বরাবরের মতো আবার লাইভ হয়ে গেলাম। এক ঝাঁক গেস্ট নিয়ে। আজকের লাইভটা একটু স্পেশাল। আমি প্রতি লাইভেই বলি স্পেশাল, কারণ কোনো না কোনো আসলে স্পেশাল কিছু থাকে। আজকে হচ্ছে আমাদের এই লাইভটাতে আমাদের জয়নব আপু, উনি মান্থলি আমার এই সেশনটাতে আসেন এবং এই সেশনে আমরা সব আপুদের রাখার চেষ্টা করি এবং আপুরা আসলে যেই ধরনের কোশ্চেন গুলো আমাদেরকে করে বা ওনারা যেই স্ট্রাগল গুলো ফেস করে ওই ওই ধরনের কোশ্চেন নিয়ে আসলে আজকে আমাদের এই লাইভটা আমরা সাজিয়েছি। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি গেস্টদের কাছে চলে যাব। আমি সুরাইয়া ইয়াসমিন, আমি অস্ট্রেলিয়াতে আছি। আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের গেস্ট নাজমাপুর কাছে। নাজমাপু, আপনার পরিচয়টা সবার সাথে যদি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। খুবই ভালো লাগছে, অনেকগুলো আপুরা আমরা একসাথে লাইভ করছি আজকে। তো সবাই আশা করি আমরা ভালো আছি। সুরাপুর অডিয়েন্স সবাই সবার জন্য শুভকামনা। তো আমি নাজমা, আমি লস এঞ্জেলেস থাকি। 2014 মানে আমি 14 বছর ধরে এখানে আছি আর কি। আমার ফ্যামিলি, আমার 2 বাচ্চা এবং আমার হাজবেন্ড। আমি একটা ফুল টাইম জব করি, পাশাপাশি এই বিজনেসটা রান করছি 2021 সালের আগস্ট থেকে। আলহামদুলিল্লাহ খুবই সাকসেসফুলি, খুবই সাফল্যের সাথে আপনাদের সাথে মানে পায়ে পা মিলিয়ে হাতে হাত রেখে আমার এই জার্নিটা খুব সাফল্যের সাথে যাচ্ছে। সেজন্য আমি খুবই হ্যাপি। এই তো আপু। থ্যাংক ইউ নাজমা আপু। আমি চলে যাচ্ছি আমাদের কান্তাপুর কাছে। কান্তাপু, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। জি, অবশ্যই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি কামরুন্নাহার কান্তা, ইউএসএ বস্টন থেকে। এখানে আমি গত 10 বছর ধরে আমার 2টো ছেলে এবং আমার হাজবেন্ড সহ আছি। আমি বাই প্রফেশন একজন বিহেভিয়ারাল থেরাপিস্ট ছিলাম গত 2 বছর ধরে, মানে 2022 থেকে, আসলে 22-এর অগাস্ট থেকে আমি আর জবটা করছি না, আমি বিজনেসটাই করছি। সো এখন শুধুমাত্র একজন বিজনেস ওনারই, এটাই এখন আমার আলটিমেট আইডেন্টিটি, এটাই আমি বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আমি এরপরে চলে যাচ্ছি আয়শা আপুর কাছে। আয়শা আপু না, আমাদের জয়নব আপু চলে আসছে। আমি জয়নব আপু, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে একটু শেয়ার করতেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে দেখতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সুরাইয়া আপু, আপনার পেজে আর এই প্রোগ্রামটার মধ্যে আমাকে ইনভাইট করার জন্য। আমি জাইনাব খান, আমি লস অ্যাঞ্জেলেস আছি অলমোস্ট 19 ইয়ার্স ধরে। আমি আপনাদের মতো একজন মম, একজন ওয়াইফ, অ্যান্ড প্রিভিয়াসলি একজন টিচার, অ্যান্ড নাও প্রাউডলি অ্যান্ড সাকসেসফুলি আলহামদুলিল্লাহ আমার বিজনেসটা রান করতেছি 2.5 ইয়ার্স ধরে। আমার ছোট পরিচয় এটি। থ্যাংক ইউ জয়নব আপু। জয়নব আপু, আমি আসলে খুব অনার ফিল করছি, কারণ আপনি অনেক ব্যস্ত থাকেন, বাট আপনি এই যে মান্থলি আমাদের এই সেশনে আসেন। আমরা আসলে এই লাইভটা যখন শুরু করি, প্রথম দিকে নাজমা আপু কয়েকটা সেশনে এসেছে, কান্তাপু এসেছে। এটা আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল হেল্প করা, কারণ আমাদের অনেক ইনফরমেশন, অনেক আপুরা ভাইয়ারা আমাদের আস্ক করেন, যারা নতুন ইনকোয়ারি করেন। এবং আরেকটা জিনিস আমরা চিন্তা করেছিলাম, আমরা যারা নতুন বিজনেস পার্টনার, তারাও দেখা যায় যে অনেক কোশ্চেন কিভাবে আসলে অ্যান্সার গুলো হবে, এই দুই পক্ষর কথা চিন্তা করে আমাদের এই লাইভ সেশন। তো থ্যাংক ইউ জয়নব আপু, আপনি যে এভাবে আমাদের সাথে সবাইকে হেল্প করছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপু। থ্যাংক ইউ সো মাচ। আয়শা আপু, আপনার পরিচয়টা যদি সবার সাথে একটু শেয়ার করতেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আসলেই অনেক হ্যাপি ফিল করছি এত সাকসেসফুল ওনারদের মাঝখানে থেকে। আপুদের সবাইকে হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম, এবং সুরাইয়া আপুকে স্পেশালি এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম অ্যারেঞ্জমেন্ট করার জন্য। সো আমি আয়শা রাশিদ, আমি মন্ট্রিয়াল কানাডা থেকে। আমি একজন ওয়াইফ, একজন মম, এবং হ্যাপিলি প্রাউডলি আর ডিজিটাল বিজনেস ওনার আলহামদুলিল্লাহ। আমি কানাডা আসার 6 মান্থের মধ্যে বিজনেসটা স্টার্ট করি। সো এখন আমার বিজনেসের বয়স হচ্ছে 1.5 বছরের একটু উপর হচ্ছে। সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ, আই এম ডুইং প্রিটি গুড। থ্যাংক ইউ আয়শা আপু। আয়শা আপু আমার অনেকগুলো সেশনে আসছে, বাট রিসেন্ট আসা হচ্ছে না, আপুর সাথে আসলে টাইমিং এ টাইমের প্রবলেম হচ্ছে। ডিফারেন্সটা আসলে হ্যাঁ, তারপর আপু অনেক ধন্যবাদ, আপনি ম্যানেজ করে এসেছেন। আমি চলে যাচ্ছি আমাদের প্রিয় রোকসানা আপুর কাছে। রোকসানা আপুরা কিছুদিন আগে গেট টুগেদার করেছে, আমরা সবাই দেখেছি। খুবই খুবই আসলে সুন্দর হয়েছে।
আমার আসলে মানে হয় না, মনটা চলে গেছে ওখানে। আর স্পেশালি নিয়ামুল ভাইয়ের গান খুবই ভালো লাগছে। আকন্দ ভাই আমার মেন্টরের সাথে দেখা হয়েছে। রোকসানা আপু আমাকে বলতেছিল যে আপনার আগে আমার দেখা হয়ে গেছে, তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমার দেখা হবে। রোকসানা আপু, আমরা তো চিনি আপনাকে সবাই, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করতেন। থ্যাংক ইউ থ্যাংক আপু। ইউ সুরাইয়া আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সব আপু সহ সবাইকে। এত গুণীজনদের মাঝখানে আজকে আমি কথা বলতে পারবো, মানে আমি খুবই সত্যি খুবই কি বলে এটাকে, হ্যাপি তো অবশ্যই। আমার মনে হচ্ছে যে এত গুণীজনদের মধ্যে আমি আজকে কথা বলতে পারতেছি, আমি মানে বোঝাতে পারবো না আমার খুশিটা। ধন্যবাদ সুরাইয়া আপুকে এখানে আমাকে ডাকার জন্য। আমি আমার ছোট পরিচয়টা যদি বলি, আমি রোকসানা রহমান সোহেলি, আমি ইউএস এর ফ্লোরিডাতে থাকি, নেপলস সিটিতে। 10-11 বছর ধরে থাকি এখানে আমি, আমার 2 ছেলে এবং হাজবেন্ডের সাথে, পরিবার সহ। আমি এখানে ফুল টাইম জব করি কর্পোরেটের আন্ডারে, ম্যানেজমেন্টে। সাথে আমার আরেকটা সুন্দর পরিচয় হচ্ছে আমি একজন ডিজিটাল বিজনেস ওনার। এই তো প্রাউডলি আমি বিজনেসটি করছি, আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এই বিজনেসে এসে। এই তো আপু। থ্যাংক ইউ রোকসানা আপু সুন্দর করে পরিচয় দেওয়ার জন্য। আমি প্রথমেই চলে যাব আমাদের নাজমা আপুর কাছে। নাজমা আপু, অডিয়েন্সের থেকে একটা কোশ্চেন, আমার কি এই বিজনেসটা জবের পাশাপাশি করতে পারবো? যদি করতে পারি তাহলে কেমন সময় দিতে হবে? নাজমা আপুর সাথে একদম পারফেক্ট, কারণ আমি জানি নাজমা আপু আসলে জবের পাশাপাশি। আপু কয় বছর এই বিজনেসটা করছেন নাজমা আপু? মোর দেন 3 ইয়ার্স হয়ে গেল, 4 বছরে পড়ছে। হ্যাঁ, 4 বছর থেকে নাজমা আপু জবের পাশাপাশি ম্যানেজ করে যাচ্ছে। আমি জানি নাজমা আপুর বিশাল বড় টিম। তো আপু যেহেতু ম্যানেজ করতে পারছে, আমার ধারণা আপু এটা সুন্দর মতো এক্সপ্লেন করতে পারবেন। থ্যাংক ইউ নাজমা আপু। প্রশ্নটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ অনেকেই চায় যে জবের পাশাপাশি কিছু শুরু করা, সেটা পরে কতটুকু কি হবে সেটা তো পরের কথা, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না আমাদের সময়ের যে একটা ব্যাপার সেটার জন্য। তো আমরা আসলে সবসময় বিজনেসে একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে টাইম ফ্লেক্সিবল। তো এটা আমার এই 3 বছরের জার্নিতে আমি খুবই উপভোগ করেছি টাইম ফ্লেক্সিবিলিটিটা। তো বিজনেসটাতে আসলে আমাদের কখনোই মানে আমার বিজনেস এবং আমার সময় অনুযায়ী, আমার সুযোগ অনুযায়ী আমি টাইম দিতে পারি, এই কারণে আমার কখনোই অসুবিধা হয়নি। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমাদের কাছে এখন স্মার্টফোন সবসময় সবার কাছেই থাকে, হাতে, পকেটে, মানি ব্যাগ, মানে কি বলে, হ্যান্ড ব্যাগে, এটা সবসময় আমরা নিয়ে ঘুরে বেড়াই। আমাদের বিজনেসটা আসলে ওই স্মার্টফোনের ভিতরেই আছে। তো এটা ক্যারি করতে কোনো সময় কিংবা কোনো স্থানের প্রয়োজন হয় না, যে কারণে হচ্ছে আমারও এটার জন্য কোনো অসুবিধা হয় নাই। আর যেটা বিষয় হচ্ছে, আমরা যেহেতু মেন্টরিং করি, সেখানে একটা বিষয় থাকে যে আমার মেন্টরের কিংবা আমাদের মেন্টির একটা সময় অ্যাডজাস্ট করে, তাদের টাইম ফিক্স করে জিনিসটা বসা, তাদের যদি কোনো হেল্প লাগে, তো সেক্ষেত্রে ডেফিনেটলি তার সে আমার মেন্টর মেন্টির যে সাইডে দুজনের সাথে কথা বলে একটা কমফোর্ট টাইম ফিক্স করে আমরা আমাদের কাজগুলা করতে পারি। তো আমাদের এখানে আসলে সত্যি কথা বলতে যে টাইম ফ্লেক্সিবলি ব্যাপারটা খুবই সুন্দর। যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন, যেহেতু অনলাইনে আমরা আমাদের মতো করে টাইম ম্যানেজমেন্ট করে করতে পারি। এখানে আসলে আমাদেরকে কোনো কেউ টাইম ফিক্স করে দেয় না যে এটা এই সময়ের ভিতরে তোমাকে করতে হবে। সো আমার বিজনেস, আমার যখন সুযোগ সুবিধা ভালো মন্দ মনে হয়, আমি তখন মনে করেন আমার বিজনেসের কাজগুলা করতে পারি। আর আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, অ্যাডভার্টাইজিং করি, সো ওই অ্যাডভার্টাইজিং এর থ্রুতে অনেকে যখন আমাদের কাছে ইনকোয়ারি করে থাকে, আমি যেটা বললাম একটু আগে যে আমাদের হ্যান্ড ফোনটা সবসময় কাছে থাকে, এটা কিন্তু আমরা কারণে অকারণে সবসময় ইউজ করি। তো জাস্ট একটু ওপেন করে একটু আমাদের আপডেটটা চেক করে আমরা রেসপন্সটা দিতে পারি। সো এইভাবেই আর কি, খুবই মনে করেন যে আমার কমফোর্ট জোন থেকে আমার সুযোগ সুবিধা সবকিছু মেনটেন করে
আমি করেছি, আমার কোনো অসুবিধা হয়নি। আমি বলবো যারা কাজের পাশাপাশি কিছু শুরু করতে চাচ্ছে তারা ডেফিনেটলি এটা করতে পারে। এটার জন্য তাদের কাজের কিংবা ফ্যামিলির কোনো কিছুই কোনো রকম হ্যাসেল হবে না। এটা একটা। আর একটা প্রশ্ন হচ্ছে, এই ব্যবসা করতে কি লাইভ বা ক্যামেরার সামনে কথা বলা বাধ্যতামূলক? না, কোনোভাবেই না। এটার সাথে আসলে আমাদের লাইভে আসতেই হবে কিংবা ক্যামেরার সামনে এসে আপনাদেরকে এভাবে কথা বলতেই হবে, এটা মানে কোনোভাবেই বাধ্যতামূলক না। কারণ আমাদের এখানে মাশাআল্লাহ অনেক বিজনেস ওনাররা আছে। আমার মেন্টি একজন আছেন, সে কখনোই লাইভ আসে নাই, লাইভ করে নাই, কিন্তু সে হচ্ছে এখন মোস্ট একজন সাকসেসফুল বিজনেস ওনার, মোর দ্যান মি। আর রিসেন্টলি এক আপু আমাদের আবার একজন মাইলস্টাইন পার করছেন, খুবই সাকসেসফুল। সো সেও কখনো লাইভে আসেনি কিংবা এইভাবে আমাদের মতো লাইভে এসে কথা বলেনি। সেও সাকসেসফুল বিজনেসটা রান করছে এবং খুবই সাকসেসফুল। সো এরকম অসংখ্য আছে যারা আসলে লাইভে আসে না, কথা বলে না লাইভে এসে, কিন্তু আসলে এটা আমাদের কোনো ম্যান্ডেটরি কিংবা কোনো বিষয় না। আমরা এটা ছাড়াও বিজনেসটা সুন্দর মতো রান করতে পারি। এটাতে কোনো বাধ্যবাধকতা নাই। এই তো আপু, কেউ আমার সাথে থ্যাংক কিছু ইউ অ্যাড করতে চাইলে আপু, করতে পারেন। অনেক সুন্দর করে বলছেন। আপুরা কেউ কি নাজমা আপুর সাথে অ্যাড করবেন কিনা? আপুদের অবশ্য অনেক কোশ্চেন আছে, যদি অ্যাড না, করতে আমি চান। একটু অ্যাড করতে চাচ্ছি নাজমা আপুর সাথে। আমি যেটা অ্যাড করতে চাচ্ছি যে যদিও এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিজনেস, বাট এখানে বাই বাউন্ড আপনি কোনো কিছু করার জন্য একেবারে বাউন্ড না। এটা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং হলেও আপনি কিন্তু আপনার মতো করে বিজনেসটাকে ক্যারি করতে পারবেন এবং অপারেট করতে পারবেন, সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। এতটুকুই অ্যাড করতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ কান্তা আপু। কান্তাপুর কাছে নেক্সট কোশ্চেন, একজন নারীকে স্বাবলম্বী হতে আমাদের বিজনেসটা কতটুকু হেল্পফুল হতে পারে, আপনি কি মনে করেন আপু? এটা হচ্ছে একটা মানে খুবই বিতর্কিত বলেন বা প্রয়োজনীয় বলেন বর্তমান যুগে। আসলে এখন কিন্তু যুগটা অনেক চেঞ্জ হয়ে গেছে, বা এমন একটা সময় আমরা এখন পার করছি, এখানে এখন নারী পুরুষ বলে আসলে আর কোনো কথা কিছুই কিন্তু নাই। সবাইকেই সাবলীল হতে হবে, যেহেতু নারীরা একটু পিছিয়ে আছে বা নারীরা এতটা বেশি দেখা যায় যে পরিবারের প্রয়োজনে হোক বা সন্তান দেখাশোনা করা যে কোনো কারণেই হোক, তারা তাদের নিজেদেরকে পিছিয়ে রাখে, কখনো নিজেদেরকে প্রয়োজনে পিছিয়ে রাখে, কেউ কেউ আবার সিচুয়েশনের জন্য বিভিন্ন রকম সিচুয়েশন ফেস করার কারণে পিছিয়ে রাখেন। তো সেই হিসেবে আমাদের এই বিজনেসটা ওই প্রেক্ষাপট থেকে যদি চিন্তা করি, তাহলে আমাদের এই বিজনেসটা কিন্তু মানে অনেক অনেক বেশি হেল্পফুল। কারণ এই বিজনেসটা এখন আমাদের ঘরে ঢুকে এসে আমাদেরকে নক করতেছে যে আই এম হিয়ার, ইউ ক্যান হ্যাভ মি নাও। মানে আগে হতো যে আমাকে কাজের জন্য ঘর থেকে বের হতে হবে, আমাকে একটা অফিসে যেয়ে একটা জায়গায় যেয়ে আমাকে একটা পার্টিকুলার টাইমে কাজ করতে হবে। এই জন্য আমার ক্যারিয়ারটা কন্টিনিউ করাটা অনেকটাই টাফ ছিল। আমি আমার বলতে সব মেয়েদেরকে এখানে রিপ্রেজেন্ট করছি, যে কোনো মেয়েরা, কারণ অনেক অনেক হাইলি এডুকেটেড মেয়েরাও কিন্তু এই সন্তান পরিবার দেখাশোনার বাহিরে আসার পর ইমিগ্রেন্ট লাইফে যে একটা স্ট্রাগল, সেই স্ট্রাগলটা এসে কিন্তু তখন দেখা যায় যে তারা তাদের অনেক অনেক কষ্ট করে পড়ালেখা করে একটা একটা পর্যায়ে নিজেকে যাওয়ার পরেও কিন্তু তাদের সেই পরিচয়টা তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। সব মেয়েরা সব মারা খুব খুশি মনে এটা করে। বা অনেক সময় ইমিগ্রেন্ট লাইফে আর একটা কঠিন পার্ট যেটা আমরা সবাই ফেস করি, যে বাচ্চারা কিন্তু মা বাবা ছাড়া মানুষ হয় যদি হাজবেন্ড ওয়াইফ দুজনে জব করে। এটা কিন্তু অনেক বাংলাদেশি প্যারেন্টস বা অনেক আমরা আমরা অনেকেই এটা ওভাবে নিতে পারি না। কারণ আমি যদি আমার দেশের কালচারের শিক্ষাটা আমি আমার ছেলে মেয়েদের মধ্যে দিতে চাই, তাহলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওদের সাথে আমাদের সময় কাটানো। এই যে ওরা যখন বেড়ে ওঠে, ওদের মন মানসিকতাটা যখন গড়তে শুরু করে, তখন থেকে যদি প্যারেন্টসরা দুজনেই জবে থাকে, তখন কিন্তু বাচ্চারা ওই মন মানসিকতাটা থেকে তারা মানে বঞ্চিত হয়। সো অনেক প্যারেন্টস আছেন যে তখন তারা ডিসাইড করে যে না, আসলে আমরা যাই করছি বাচ্চাদের জন্যই করছি। এর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা হচ্ছে যে বাচ্চাদের মধ্যে একটা ভালো
মন মানসিকতা দেওয়া, আমার দেশের কালচারটা দেওয়া। আমার দেশের কালচারটা আমাদের সবারই প্রিয় এবং আমরা সবাই জানি আমাদের দেশের কালচারটা অনেক সুন্দর। সো সেই কালচারটা আমরা তাদেরকে দিতে চাই এবং এটা থেকে দেখা যায় যে তখন মাটা কিন্তু পিছিয়ে যায় যে ওকে ফাইন, আমি তাহলে ঘরে থাকছি, হাজবেন্ড জব করুক। সো এইরকম একটা বোঝাপড়া থেকেও কিন্তু অনেক মেয়েরা, অনেক শিক্ষিত মেয়েরা ঘরে চলে আসে। এই চলে আসাটা বা নিজের ক্যারিয়ার থেকে নিজেকে বঞ্চিত করা, ক্যারিয়ারটা ছেড়ে দেওয়া, এই ডিসিশনটা বিভিন্ন রকমের হয়। কখনো জোর করে, কখনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, কখনো আবার আপনাকে কেউ সুযোগই দিচ্ছে না। এমন অনেক পার্টনার আছে যারা তাদের ওয়াইফকে বাইরে কাজ করতেই দিতে চায় না। সো এটাও তাদের নিজস্ব মেন্টালিটির ব্যাপার, যার নিজস্ব মেন্টালিটি নিয়ে তারা তাদের সংসারটাকে গড়ে তোলেন। সো সেই সমস্ত ক্ষেত্রেই দেখেন ওখানে একটা মেইন পয়েন্ট থেকে যে আমাকে বাইরে যেতে হবে, আমাকে একটা পার্টিকুলার টাইম বাইরে কাটাতে হবে। কিন্তু এখন আমার এই বিজনেসটা কি করছে যে এটা আমাকে কিন্তু বাইরে যেতে হচ্ছে না, আমার বিজনেসটা আমার ঘরে এসে আমাকে বলছে যে আমি এখানে আছি। এখন তোমার কাছে আর কোনো, আমি বলবো যে মেয়েদের কাছে এখন আর কোনো অজুহাতই থাকবে না যে আমি আর করতে পারছি না, এটার জন্য আমি এটা করতে পারি না। যেসব মেয়েরা তাদের ক্যারিয়ার করতে চান, একটা ক্যারিয়ার বেসড লাইফ চান, যেটা আমি খুব বেশি প্রেফার করি যে প্রত্যেকটা মেয়ের একটা নিজস্ব পরিচয় থাকা উচিত এবং ফিনান্সিয়ালি প্রত্যেকটা মেয়ের সাবলীল হওয়া উচিত। সো সেই জন্য আমার বিজনেসটাকে আমি বলবো সবচেয়ে বেশি হেল্পফুল। আমি নিজেও এমন একটা পরিস্থিতি থেকে এই বিজনেসটা করেছি যখন আমাকে আমার ক্যারিয়ারটা বিসর্জন দিতে হচ্ছিল। আমি ছোটবেলা থেকে ভেবেছি যে আমি ক্যারিয়ার বেসড উইমেন হব, শুধু আর কি রান্না বান্না ঘর সংসার করবো, জানি না কেমন একটা কিছু ছিল আমার মনে। তো ওইটা আমি খুব বেশি মিস করতাম, কষ্ট পেতাম। আর যখন আমি অনেক কষ্টর পর আমি একটা বিহেভিয়ারাল থেরাপিস্ট, আমার একটা ক্যারিয়ার গড়েছি এবং আবার সেই সিচুয়েশন, আমার লাইফ সিচুয়েশন আমাকে ব্যাক টু দ্য প্যাভিলিয়নের মতো ঘরে একদম কোণঠাসা করে ফেলবে, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। ওটার জন্য আরো অনেক কিছু রিলেটেড ছিল, যেমন আমি যদি শুধু ঘরে বসে থাকি, বাচ্চাদের কথা আমাকে সিক করে ফেলবে, তারপরে আমার টাইম গুলো প্রোডাক্টিভ কাটবে না, আমি টিভি দেখবো, তারপরে গল্প করব, একদিন 2 দিন 3 দিন কতদিন। এই যে এখন আজকাল ফেসবুকে অনেক দেখা যায় যে আহ মানে সবাই জোকস করে যে কালা ভুনা মাংসের মতো, এখন মাংস কালা ভুনা, ফোনে গল্প করতে করতে মাছ পুড়ে যাচ্ছে, তারপরে টিভি দেখতে দেখতে ফেভারিট সিরিয়াল দেখতে দেখতে মাংস পুড়ে ছাই। সো ওই টাইপের টাইম থেকে তো অনেক বেশি ভালো হচ্ছে আমি প্রোডাক্টিভ ওয়েতে আমার টাইমটা ইউজ করি। সো এই জন্য আমি বলবো যে মেয়েদের কাছে আর কোনো অজুহাত নেই, তারা আর বলতে পারবে না যে আমি সাবলীল হতে পারছি না। এই বিজনেসটা প্রত্যেকটা মেয়েকে সাবলীল করতে হেল্প করবে, শুধু সাবলীলই না, আমার বিজনেসটা আমার জব রিপ্লেসমেন্ট করেছে, আমার বিজনেসটাকে আমি আমার লাইফ সেভার বলি। আর এখানে আমরা যারা বিজনেসটাতে আছে আমরা তারা সবাই জানি যে বিজনেসটা আমাদেরকে আসলে কত কিছু দিচ্ছে, প্রতিদিন দিচ্ছে। থ্যাংক ইউ আপু। আর কি কোনো পার্ট আছে কোশ্চেনের? না, সেকেন্ড কোশ্চেন আমি পরে যাবো আপু। থ্যাংক ইউ কান্তা আপু, অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করছেন। আমি নেক্সট কোশ্চেন আমি চলে যাব আমাদের জয়নাব আপুর কাছে, এবং জয়নাব আপুর কোশ্চেনটা আপনারা একটু অ্যাড করবেন, আপনাদের মতামত জানাবেন। আপুর কাছে কোশ্চেন করেছে অডিয়েন্স থেকে, আপু আমি বিজনেসটা রিসার্চ করছি, আমার খুবই করার ইচ্ছা কিন্তু হাজবেন্ড সাপোর্ট করছে না, তাহলে আমি কি করব? আমার কাছে মনে হয় আমরা যারা এখানে আছি প্রতিনিয়ত এই কোশ্চেনটা পাই। আর আমি তো জয়নাব আপু সেদিন যখনই এই কোশ্চেন পাই আমার হাজবেন্ডকে কোশ্চেন আমি করি, আচ্ছা তোমরা ছেলেরা কেন এরকম করো? আর আমার হাজবেন্ড সাথে সাথে সে খুবই ভাবে অ্যান্সারটা করে, কই আমি তো এরকম না। আমি তুমি এরকম না, কিন্তু তুমি বলো। আমি বেশিরভাগ আমি জয়নাব বাপুর লাস্ট কয়েকজনের কথা বলবো, একজন খুবই মানে সে স্ট্যান্ড করা ডাক্তার, এবং উনি চাচ্ছে যে এই বিজনেসটা করতে, কিন্তু হাজবেন্ড, এরকম কয়েকজনকে আমি পাইছি যে এত রিসার্চ করে এত পছন্দ করছে, কিন্তু হাজবেন্ড যখন এই ধরনের কোশ্চেন আসে আমার হাজবেন্ডকে আসলে আমি মানে কি বলবো, কান করাই দাঁড় করাই যে তোমরা কেন এরকম। তো জয়নাব বাবুর এক্সপিরিয়েন্স থেকে জিনিসটা শেয়ার করবেন, এবং আমি চাবো জয়নাব বাবুর এই কোশ্চেনের সাথে আমাদের প্যানেলে যেসব আপুরা আছে সবাই এক দুই লাইন করে আপনাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করবেন। থ্যাংক ইউ জয়নাব আপু, বলেন। Thank you so much, Soraya Apu. A question is very close to my heart. হয়তো বা সেই জন্যই সবাই আস্ক করছে, আমি কমেন্টসে দেখতেছি অনেকেই এই কোয়েশ্চেনটা আস্ক করছে যে আমরা মেয়েরা বিজনেস করতে চাই কিন্তু আমাদের দেখা যায় যে as you said
হাজব্যান্ডরা এখানে এসে বাধা হয়ে দাঁড়ায়। তো কেন, এই কারণটা কি? সো আমার নিজের একটা অভিজ্ঞতা, আবার নিজের কথাটাই বলি। আমার হাজব্যান্ড আমাকে চায় না কখনো আমি বাইরে গিয়ে কাজ করব, কারণ মেনলি ওর চিন্তা হলো ঘরে বাচ্চাদেরকে টেক করবে কি, আমি যদি বাইরে কাজ করি ওদেরকে তো তখন কেউ কাছে দিয়ে রাখতে হবে। আর সেই মানুষটার সাইকোলজি, আইডিওলজি এগুলা আমার বাচ্চাদের মধ্যে ঢুকবে, তো এটা তো সে চায় না। সো আমি সেটাতে অবশ্যই আগ্রী, বাট অ্যাট দি সেম টাইম আমি ফিল করি একটা মেয়ের কিছু করা দরকার, কিছু একটা সোর্স অফ ইনকাম থাকা দরকার, নিজের একটা আইডেন্টিটি থাকা দরকার। সে হাউসওয়াইফ হয়েছে দেখে তাই কি হয়েছে, শি নিডস টু হ্যাভ সামথিং টু ডু। অ্যান্ড এই যুগে ডেফিনেটলি দিস ইজ এ ম্যান্ডেটরি, এটা অবশ্যই কান্তা পলরি গো ওভার করছে। সো আমার ভিতর সেম থিং ওরকম ছিল, কিন্তু ডিসপাইট দ্যাট আমার হাজব্যান্ড কখনো সে কিছুতেই আমাকে অ্যালাউ করে নাই। দেখা গেছে যে আমি প্রত্যেকটা স্টেপে আমি বাধা মানে ফেস করছি। সো যখন এই বিজনেসটা সম্পর্কে জানলাম, আমি রিসার্চ করলাম, রিসার্চ করার পর আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি ওর কাছে যাইনি, কারণ আমি জানি ওর কাছে গেলে ফার্স্ট থিং হবেই না। সো আমি ওর কাছে যাইনি, আমার ডিসিশন, কারণ আই ওয়ান্টেড সামথিং। এটা আমার ভিতরে একটা মানে হাঙ্গারের মতো ছিল যে আই ওয়ান্ট টু ডু সামথিং, আই মাস্ট ডু সামথিং। আমার বাচ্চাদের জন্য আমার কিছু করতে হবে। সো ফর দ্যাট রিজন আমার নিজের জন্য কিছু করতে হবে। সো ফর দ্যাট রিজন আমি আর ওর ডিসিশনের জন্য ওয়েট করি নাই। তো আমার মতো অনেক কম মানুষরাই, মানে অনেক কম মেয়েরা এটা করে যে হাজব্যান্ডকে না জিজ্ঞেস করে বিজনেসটা শুরু করে। বাট এখন যেহেতু বিজনেসটা করতেছি আপু, অনেক আপুদের সাথে এরকম কথাবার্তা হয়। একটা জিনিস আমি রিয়েলাইজ করতেছি হলো, যারা যেমন আমার কিন্তু একদিনের অভিজ্ঞতা না, আই হ্যাভ এ হিউজ টাইম এক্সপেরিয়েন্স এখানে, যে আমি জানি আমার হাজব্যান্ডে চায় না চায়। সো আমি বেজ অন দ্য ডিসিশন নিছি। কিন্তু অন্য আপুদের ক্ষেত্রে যারা স্পেশালি এই প্রবলেম ফেস করে, তাদের ক্ষেত্রে হইতে পারে লাইফে কিছু আছে যে হাজব্যান্ডরা তার জাজমেন্টকে ট্রাস্ট করে না, বুঝতে পারছেন? ইট কুড বি আমার হাজব্যান্ডও সেম থিং আছে, যে ও আমার জাজমেন্ট ট্রাস্ট করে না দেখে অ্যালাউ করে না, হোয়াট এভার, আমি নিজের ডিসিশন নিতে পারছি। বাট যারা এই পজিশনে আছেন, আমি ফিল করি আপনি নিজে কত দূর চান বিজনেসটা করতে, সেটা খুব স্ট্রংলি বোঝেন। নিজেকে আস্ক করেন হাউ মাচ ইউ নিড দিস বিজনেস। কারণ টু বি অনেস্ট, ইভেন রিসেন্টলি স্পেশালি আমার টিমের আপুরা 90% দে আর ডুইং দিস বিজনেস তাদের হাজব্যান্ডের এগেনস্টে। নট দ্যাট অধিকাংশ আমার মতোই তারা হাজব্যান্ডদেরকে না বলেই করতেছে, কারণ জানে যে হাজব্যান্ড জানলেই এটা না। সো দে আর ডুইং ইট বাই হুক অ্যান্ড বাই ক্রুক। আমি ওয়ার্ডটা আগেন বলি, by hook and by crook. Eventually give in করে, like today 2.5 years later আমার হাজব্যান্ড has accepted আমি এই বিজনেসটা করি। এই বিজনেসটা আমার একটা লাইফ লাইন, এই বিজনেসটা মনে হয় আমার ব্লাডের মধ্যে ঢুকে গেছে। আর এখন আমি ফিল করি বিজনেসটা আমার একটা বাচ্চা। সো আমার হাজব্যান্ডকে লাইক, ওকে দিস ইজ মাই ফিফথ বেবি, ইউ বেটার অ্যাকসেপ্ট ইট, দেয়ারস নো ওয়ে আউট অ্যাবাউট ইট। সো আপনারা আপুরা যারা এই ফেসটা করেন, আপনারা নিজেরা ফার্স্ট অফ অল জানেন আপনাদের এইটা বিজনেসটা কত দূর ইম্পর্টেন্ট, কত স্ট্রংলি আপনি চান। যদি সেটা চান, বুঝলেন না বুঝলেন, ওই চাওয়াটার মধ্যেই বসে আপনি হাজব্যান্ডকে ফেস করেন যে এইটা আমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, আমাদের এখানে একজন আপু আছে, ওনার হাজব্যান্ডই আমাদের সাথে এই একটা লাইভে শেয়ার করছে যে আপু ফার্স্ট অফ অল তাকে বলছে, হাজব্যান্ডে বলছে নো। তারপরে সে একটু রিকোয়েস্ট করতেছে, দেখো দেখো অ্যালাউ করো, সে বলতেছে নো। শেষমেশ হাজব্যান্ডের কথাতেই সে বললো যে এটা এক দফা দাবির মতো দাঁড়াই গেল যে চাও না চাও, আই এম গোইং টু ডু ইট। এন্ড হি সেড ওকে, আমি স্পন্সর করব না। শি সেড নো প্রবলেম। সে করছে। আপু আমাদের এখানে আছে অলরেডি, শি ইজ হিয়ার উইথ আস ইন কমেন্টস। সো দেখেন আপু আজকে সাকসেসফুলি বিজনেসটা। আপু আমার ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছিল। আমার হাজবেন্ড আমাকে $149 দিয়ে সেকেন্ড স্টেপে যেতে দিবে না, কারণ আমার হাজবেন্ড থিঙ্ক করছে এটা হচ্ছে বাংলাদেশের ডেস্টিনি বিজনেস, এটাই সে থিঙ্ক করছে।
কিন্তু আমি কিন্তু তাকে নাইসলি বলছি, ওকে ফাইন, আমি বিজনেস যদি ডেস্টিনি আমি করব না, আমি তোমাকে প্রমিস করলাম, বাট আমাকে সেকেন্ড স্টেপ দেখতে দাও এবং তুমিও দেখো, দেন উই ডিসাইড। আমরা কিন্তু সেকেন্ড স্টেপে না যাওয়ার আগে আমাদের বিজনেসটা অনেক বিজনেসের সাথে, স্পেশালি আমরা বাংলাদেশিরা মিলাই ফেলি। যে আমাদের এখানে মনে হয় ফ্যামিলি ফ্রেন্ড, আমার টিমে আপু 60 জন, একজনও আমার কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড না। আমার যারা বিজনেস পার্টনার বিভিন্ন দেশ থেকে, কানাডা, ইউএসএ, একজনও, নট এ 1%, 2-1 জন আমার পরিচিত, বাট তারা অ্যাড দেখে আমার সাথে আসলে ইনকোয়ারি করেছে। তো আমি যে জায়গাটা থেকে জনাব আপু স্ট্রং ছিলাম, কারণ আমি রিসার্চ করে দেখেছি আপু এটা ডেস্টিনি বিজনেস না। ডেস্টিনি বিজনেস আমি নিজেই করতাম না যদি আমার ফ্যামিলি ফ্রেন্ডকে ডেকে এনে দাওয়াত করে জয়েন করাতো, যেটা আমার হাজবেন্ড বলেছিল। এবং দেখেন আপু, আমার হাজবেন্ড কিন্তু আমি স্টার্ট করার 1 মাস পরে কিন্তু সেও স্টার্ট করে। তো ওই যে রিসার্চের কথাটা, যে রিসার্চ করে যে আসাটা, তো অনেকের হাজবেন্ড আসলে রাজি থাকে না, কিন্তু ওই অ্যাপ্রোচ গুলো আসলে যার যেভাবে আর কি, যার সিচুয়েশনটা যেরকম। আপু আপনি কন্টিনিউ করেন। ওইখানে একটা জিনিস আমি অ্যাড করব হলো, যেসব আপুদের হাজবেন্ডরা এই অবজেকশন দিচ্ছে, আমার মনে হয় সেসব আপুদের একটু জানা দরকার হাজবেন্ডে কেন, কি কোন জায়গাটায় অবজেকশন দিচ্ছে, সেই জায়গাটা একটু অলসো আইডেন্টিফাই করো, এন্ড দেন তাকে ওই জায়গাটাকে স্যাটিসফাই করেন। যেমন আপনি করছেন, আপনি তাকে একটা স্পেস দিচ্ছেন যে ওকে লেটস ডু দ্য রিসার্চ টুগেদার, তো আপনারাও সেটা করেন। আর যদি মনে করেন যে না কিছুই চেঞ্জ হবে না, and you still want to do it, just go ahead, do it. Trust your gut, trust your inner voice and go for it. আপু, আই থিঙ্ক আমার পক্ষ থেকে এতটুকু না, অনেক বকবক করছি। থ্যাংক ইউ জয়নাব আপু, সুন্দর করে বলছেন আপু, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপুদের এই ডিসিশন নেওয়াটা এই রিসেন্ট আমাদের সাথে স্টার্ট করছে জয়নাব আপু, আপনার টিমের মতো। তার হাজবেন্ড, উনি ডাক্তার, তার হাজবেন্ড কোনো মতেই রাজি না, অনেক ট্রাই করছে বোঝানোর মতো রোকসানা আপুর মতো, কিন্তু কোনোভাবে সে রাজি না। তো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি করো, বাট আমি এটার মধ্যে নাই। তো আপু এই যে স্টার্ট করতেছে, তো ওই যে জয়নাব আপুর সাথে একমত আমি, যে ফার্স্টলি বোঝানো, তারপরে যদি সে না অ্যাগ্রি হয়, আপনি কি চাচ্ছেন সেটা আসলে দেখতে হবে। আমি একজন আপুর কাছে যাব, জাস্ট এই বিষয়টা, যেহেতু আমরা প্রতিনিয়ত আপুরা স্ট্রাগল করে, আপনারা যদি একটু অ্যাড করেন, কান্তা আপু, আয়শা আপু এবং রোকসানা আপু, নাজমা আপু। আমি অবশ্যই অ্যাড করব। আপনাদের কথা শুনে আমি জানি এই কোশ্চেন আমিও অনেক পাই, এবং এই বিজনেসটাতে আসার পর আমিও অনেক বেশি দেখেছি যে অনেক আপুরা বলে যে ওনারা বিজনেসটা করতে চান কিন্তু হাজবেন্ডরা পারমিশন দিচ্ছেন না। তো এইসব শুনে আমার মনে হচ্ছে আই ওয়াজ লাকি এনাফ, কারণ আমার এই বিজনেসে আসা, ডিসিশন নেওয়া, করা, এভরিথিং ওয়াজ অন মি। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেসও করিনি, আর ওকে জিজ্ঞেসও করিনি, কারণ কি আসলে আমি ওকে বদার করতে চাই নাই। আমি যখন এই বিজনেসটা স্টার্ট করি তখনই আমরা মাত্র বাড়ি কিনে মুভ করেছিলাম নিউ সিটিতে। তা আমি জানি ও আর আমি দুইজনই খালি, ওকে বলে লাভ নাই, বললে হয়তো বেচারা আরো ভাববে বা ওকে একটা অর সিচুয়েশনে ফেলা হবে। এই কারণে আমি ওকে জানাই নাই অফিসিয়ালি যে একটা বিজনেস করব, বিজনেসে ইনভেস্টমেন্ট আছে। কিন্তু কথাবার্তা হওয়ার সময় সে তো সব শুনছিল, সেও চুপচাপ ছিল। তা আমি আমার মতো করে আমার ডিসিশন নিয়েছি, ফাইন্যান্স জোগাড় করে আমি করেছি। তো আমি একদিন ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি তো আমাকে কখনো আসলে বলো না এই বিজনেসটা করার ব্যাপারে, যে তুমি শুনতেছো, তোমার আশেপাশে কথাবার্তা হচ্ছে। তখন সে আমাকে বললো যে আমি জানি যে তুমি যেটা করবা সেটা তুমি বুঝেই করবা, এবং তুমি যেটা করবা সেটা থেকে তুমি অবশ্যই একটা কিছু নিয়ে আসবা। মানে তার কনফিডেন্স ছিল আমার উপর, যার কারণে সে এটা নিয়ে এত বেশি ওয়ারিড ছিল না, আমাকে সে পোকি করে নাই। সো আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য আপুদের যাদের, যেটা জয়নাব আপু বলছে যে ফার্স্ট অফ অল, কারণ হাজব্যান্ড ওয়াইফ রিলেশন হচ্ছে মিউচুয়াল রিলেশন। সো প্রথমে আগে জানতে হবে যে আপনার হাজব্যান্ড কেন রাজি না, এটা ওনার কাছ থেকে জানতে হবে এবং বুঝতে হবে উনি। আর ওইখানে যদি আপনার জানার বুঝার থাকে, আপনি জানেন আর বুঝেন। আর যদি আপনার জানানোর আর বোঝানোর থাকে, তাহলে আপনি জানান আর বোঝান। বাট ইউ নো ইয়োরসেলফ বেটার, আপনি এখান থেকে একটা কিছু করতে চান বা কতটা জরুরি আপনার জন্য একটা কিছু করা। আর মানে আমি একটা জিনিস অ্যাড করব, যে আমাদের এই ডিসকাশনটাকে অনেকেই হয়তো বা একটু অন্যভাবে নিয়ে নিতে পারে। আসলে এটা কিন্তু ওই ধরনের কোনো ব্যাপার না যে হাজবেন্ড ওয়াইফ ওনারা সবসময় সংসারে দুজনের, আপনার হাজবেন্ড যদি একেবারেই রাজি না থাকে, তাহলে আপনি অবশ্যই বিজনেসটা করবেন না আনটিল আপনি তাকে রাজি করাতে পারেন। আমি বলবো না যে এই বিজনেসটা করার জন্য আপনি আপনার সংসারে একটা যুদ্ধ লাগান, ওটার কোনো প্রয়োজন নাই। সবকিছু কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে হতে পারে। আর ভাইয়ারাও জানেন বুঝেন, এখন তো আজকাল
একটা সময় ছিল আমাদের কিন্তু এই যে আমাদের সংসার এসব কিছুকে ধর্মটাকে আরো অনেক গোড়ার মতো করে মানে বলা হতো, শেখানো হতো। এখন কিন্তু আর সেটা নাই আসলে। আর আমাদের ধর্মে কিন্তু একটা জিনিস আছে, জোর জবরদস্তি কিছুই কিন্তু নাই। আপনি আর একজন হাজবেন্ডের কিন্তু তার ওয়াইফের পছন্দ অপছন্দকে সম্মান করা, শুধু জানার বোঝা না, সম্মান করাও কিন্তু হাজবেন্ডের দায়িত্ব। সো আমরা যদি আমাদের ধর্মের পয়েন্ট অফ ভিউ থেকেও চিন্তা করি, তাহলে কিন্তু দুজন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে হাজবেন্ড যখন দেখবে ওয়াইফ খুবই চাচ্ছে একটা কিছু করতে, তাহলে ওনাকে তখন সাপোর্ট করা উচিত। একটা সুযোগ দিয়ে দেখুক, তাই না? এটা তো আর ইহাতে কিছু চোখে পড়ছে না। জাস্ট উনি ঘরে থেকে বাচ্চা দেখাশোনার পাশাপাশি একটা কাজ করবে, নিজেকে একটা কোথাও ব্যস্ত রাখবে। সো এখানে খারাপ কিছু তো আমি দেখি না, কেউই খারাপ কিছু দেখা উচিত না। সো আপনারা এইভাবেও ট্রাই করে দেখতে পারেন। তবে হ্যাঁ, দুজন দুজনকে বুঝাই নিয়ে করবেন, যাই করবেন, এখানে কোনো মনোমালিন্যর কিছু নাই, আর মানে যুদ্ধ টুদ্ধেরও কিছু নাই। জাস্ট এইটাই বলার ছিল। নাজমা আপু যদি একটু অ্যাড করেন ছোট্ট করে। আপুরা তো সুন্দর করে ডিসকাস করে দিয়েছে। সেরকম কিছু আসলে বলার নাই, সেটা হচ্ছে আসলে সবারই মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা জরুরি। আমি এই মানে যতটুকু বয়স হয়েছে আমার এখন এই সময় এসে, না অনেক আগে থেকেই মনে হয়েছে, কিন্তু এখন নিজের উপরেই নিজেকে খুব ভালো লাগে যে অ্যাটলিস্ট আল্লাহ যদি কোনো অসুবিধা না দেয়, শরীর সুস্থ থাকে, তো আমি আমাকে মানে আমার জন্য কারোর চিন্তা করতে হবে না, বরং আমি আমার ফ্যামিলিকেও মনে করেন সামনের দিকে নিয়ে যেতে পারবো। এই যে একটা মানে বিষয় তৈরি হয়েছে, নিজের কথাই বলছি, তো এতটুকু আসলে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা সবারই জরুরি। এতটুকু চিন্তা যার যার জন্য নিজেদেরকেই করতে হবে। এটা আসলে আপুরা যেটা বললো যে এই জয়না বাবু একটা কথা বলছে যে হাজবেন্ড করতে দিতে চায় না, এটা যেরকম একটা বিষয়, তুমি চাও কিনা ওইটা আর একটা বিষয়। সো আপনি আদেও ইন্ডিপেন্ডেন্ট হইতে চান কিনা, মানিটা একটা তো অবশ্যই ব্যাপার। আমি অনেকে বলে যে মানি ক্যান বাই হ্যাপিনেস, বাট এখনকার সময় আসলে এই আবেগ ঘন কথাবার্তাগুলো খুব বেশি চলে না। মানি ক্যান বাই হ্যাপিনেস, উইদাউট মানি ক্যান মানে কিছুই হয় না। সো ইউ হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট, মানে এতটুকু যে তুমি তোমাকেও সাপোর্ট করেও মানে তুমি আরেকজনকে করতে পারো, এতটুকু ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই জরুরি। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এন্ড আই এম সো প্রাউড অফ মি। আপু আমি আরেকটা কথা বলি, এই যে দেখেন যে আমরা মেয়েরাও কিন্তু ফিল করি যে আমরা মানে সবসময় আমাদেরকে কিন্তু দেখে আসতে হচ্ছে যে আমার নানু নিয়েছে, আমার মা নিয়েছে, আমার দাদু নিয়েছে, আমি কিন্তু টায়ার্ড, আমি আর নিতে চাই না। আমি তো নিজেই আমার নিজেকে দিতে পারি এবং আমি আরেকজনকেও দিতে পারি, আমি কেন ওই পজিশনটা, ওই পার্টটা আমি কেন করবো না? এখন এক সেই যুগ এসে গেছে যে মেয়েরাও এখন ওই পার্টটা করতে পারে। আর এটাকে সবসময় নেগেটিভলি না নিয়ে যদি আমি পজিটিভলি চিন্তা করি, যে যেমন সংসারে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটলো, হাজবেন্ডের জব চলে যেতে পারে, তারপরে অনেক সময় আছে 2-4টা বাচ্চা রেখে হাজবেন্ড মারা যায়, তখন যে মেয়েরা যে ধরনের প্রবলেম ফেস করে, আপনি যে শুধু সবকিছু প্রতিযোগিতা ওইসব ছাড়া আপনি যদি এই সেন্সে চিন্তা করেন যে আপনি কিন্তু আপনার একটা লাইফের একটা হার্ড পার্টের জন্য রেডি হচ্ছেন, যে লাইফ যদি কখনো আপনার উপর কোনো হার্ড সিচুয়েশন থ্রো করে, ইউ ক্যান স্ট্যান্ড ফর ইয়োরসেলফ, তাই না? আপনাকে আরেকজনের কাছে যেতে হবে না, আমি কেন আরেকজনের কাছে হাত পাতবো? আমরা জানি আমাদের সবাই, আমরা এখানে যতজন আছি সবাই এবং যারা শুনছে, সবার লাইফে সবার জীবনে এমন কাহিনী শোনা আছে যে তাদের ফ্যামিলিতে এরকম কেউ খুব ছোটখাটো বাচ্চা রেখে মারা গেছে, আর সেই মা কতটা অবহেলা, আর সেই ছেলের বাচ্চা কাচ্চারা কতটা অবহেলার জীবন যাপন করেছে, আমাদের সবার কিন্তু জানা আছে সেটা। সো আমি যদি ওই স্টোরি জানি, আর ওই স্টোরি জানার পর যদি আমি মনে করি যে না, আর কিছু হোক না হোক, আমার কোনো নেগেটিভ টাইমের জন্য যেন আমি থেকে, এইটাই তো অনেক প্রয়োজন। আর এইরকম একটা প্রয়োজনেও কিন্তু হাজবেন্ডের আর না করার কোনো কারণ থাকে না, কারণ আমাদের
পার্ট। হ্যাঁ, কান্তাপু এবং নাজমাপু যেটা বললো যে মানে নিজে আই এম ভেরি প্রাউড মাইসেলফ, এই জিনিসটা আসলে নিজের মধ্যে থাকতে হবে। অনেক সময় জনক এর আগে সেশনে বলতেছিল যে আপনি কি চান কিনা, অনেক সময় এটাও আসলে আমরা দেখি অনেক আপুরা হাজবেন্ডের কথা বলে যে আপু আমার হাজবেন্ড করতে দিচ্ছে না, এরকম কিন্তু অনেক ওইটাও কিন্তু আমরা শুনি, কিন্তু আসলে সে আসলে কতটুকু করতে চায় এটাও কিন্তু বড় একটা ব্যাপার। আমার ক্ষেত্রে যদি একটু অ্যাড করি আপু, আমার আগে মানে এই বিজনেসটা করার আগে মানে যেদিন থেকে আমি বলতাম যে আই এম এ প্রাউড ডিজিটাল বিজনেস ওনার, আমি জানি না নাজমা আপু, ভিতর থেকে আমি প্রাউড ফিল করতাম। আমি ডে ওয়ান এর কথা বলছি, যে তখন তো আমি বিজনেস স্টার্ট কোনো জয়নাব আপু ইনকাম কিছুই আমি করি নাই, বাট এই যে নতুন একটা পরিচয় এটা আমি বলতে নিজের কাছে আমার কাছে মনে হতো আমি তো এখন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। একটা বিজনেসের অনারশিপ কিন্তু এত সহজ না, আমরা জানি সেটা। যদি আমি একটা টি স্টল নাজমাপু দিতাম তাহলেও কিন্তু আমার এখানে অনেক পরিশ্রম, কিন্তু আমাদের বিজনেসে কিন্তু আমরা পেপার ওয়ার্ক করে সুন্দর মতো আমরা 7 days এর মধ্যে হয়ে যাচ্ছি। এটা কিন্তু একটা সহজ মাধ্যম। তারপর অবশ্যই কাজ আছে, কাজ যে নাই সেটা আমি বলবো না, ওইটা পরের কথা। কিন্তু আমি ভিতর থেকে যেটা আপু বললো যে আমাদের ইন ফিউচারে কার লাইফে কি আছে আমরা কেউ জানি না, এবং আমি সেম জিনিস সবসময় ওয়ারিড হইতাম জয়নাবাবু। মনে হয়তো আমি বা আমার হাজবেন্ড আমরা বিদেশে আছি, কিছু যদি হয় আমার বাচ্চাদের কি হবে, এটা আমি সব সময় আমার মনের ভিতরে থাকে না, এটা আমার খারাপ লাগতো আর কি ভিতরে। আর সেকেন্ডলি আমাদের বিজনেসটা কিন্তু আমরা বাচ্চাদেরকে ট্রান্সফার করতে পারবো। আমি জানি না আমার ভিতরে এখন ওই ভয়টা যে ফ্রিকোয়েন্টলি আসতো ওইটা কিন্তু এখন আসে না। আমার কাছে মনে হয় যে না, আমি যদি নাও থাকি আমার বিজনেসটা আমার বাচ্চাদের নামে আমি দিয়ে যেতে পারবো। এটা একটা মানে আমরা বলি না যে লাইফে তো কোনো কিছুর আসলে আমরা জানি না আল্লাহ তাআলা কার লাইফে কি লিখে রাখছে, তারপরেও বাচ্চাদের কথা মাদের কিন্তু বাবাদের কিন্তু মনে আসে, স্পেশালি আমরা যারা বিদেশে থাকি। বাংলাদেশে কি হয়, চাচা মামা নানু দাদা অনেকেই থাকে, তখন কিন্তু আমাদের মাথায় আসে যে ওনারা তো আছে, কিন্তু আমাদের বাচ্চাদের কি হবে এখানে। তো এটা আসলে আমার কাছে মনে হয় যে শুধু নট আমরা নিজেরা ফিল করতেছি আমাদের কিছু একটা করা, আমরা কিন্তু নেক্সট জেনারেশনের জিনিসটাও কিন্তু আমরা ব্যবস্থাটা করে যেতে পারছি। এটা আমাদের বিজনেস আমি বলবো যে সব থেকে পাওয়ারফুল একটা দিক আমি মনে করি। আয়শা আপু এবং রোকসানা আপু যদি একটু অ্যাড করেন তারপর আমরা নেক্সট কোশ্চেনে যাব। এই বিষয়টা নিয়ে এই কারণেই বলতে চাই, বেশিরভাগ আপুরা আসলে স্ট্রাগল করছে স্টিল নাও, এবং ফরেনার কমিউনিটিতে এত বেশি অ্যাডভান্স এই বিজনেসে, মানে এত আগানো, তাহলে আমরা কেন বাংলাদেশে আপুরা বসে আছি, আমরা কেন করছি না? আমাদের তো সুযোগ আছে, বাচ্চার লুক আফটার করে বাসায় বাসায় থেকে করা যাচ্ছে, সে রান্না করতে করতে বিজনেস করতে পারতেছে। আর একটা ব্যাপার নাজমাপু, এটা আমি বলতে চাই, আমাদের বিজনেসে যাদের বাচ্চারা একটু টিনেজ বা বড়, সেই বাচ্চারাও কিন্তু মাদেরকে কিন্তু হেল্প করতেছে। আমি রিসেন্ট একটা আপু ওয়েবসাইট করলো, ওনার ছেলে ওনাকে হেল্প করছে, ক্যানভা ওনার ছেলে ওনাকে শেখাচ্ছে। তার মানে কি আমরা কিন্তু বাচ্চাদের মধ্যেও দিয়ে যেতে পারতেছি। গতকালকে আমি বলি, আমি তো নাজমাপুকে আমার ছোট ছেলের ভিডিও পাঠাইছিলাম স্পিচের, সে গতকালকে বোর্ড গেম না খেলে সে বলতিছে বড় ভাই আমি এখন বোর্ড গেম খেলবো না, এখন আমি ডিজিটাল বিজনেসের নলেজ নিব। আমাকে বলতেছে তুমি আমাকে ডিসকাস করো। এই যে জিনিসটা মানে ধারণ করা ভালোবাসা, ও অনলি 7 ইয়ার, ওর ভিতরে কিভাবে বিজনেসটা ঢুকছে, সে বোর্ড গেমের থেকে সে ইন্টারেস্ট ফিল করতেছে এই বিজনেসের, এবং আপনাদের লাইভ সবাইকে চিনে, সবার ভিডিও দেখা লাইভ দেখা, এই যে একটা ওর একটা আগ্রহ। যে কোনো জিনিসে আগে আসলে ভালোবাসতে হবে, তাছাড়া কিন্তু এটা অটোমেটিক ওয়ার্ক করে না, যে আসলে আপনি কি চান কিনা নাজমাপু যেটা বলতেছিল। যাই হোক, এগুলো বললে আসলে অনেক সময় পার হবে। আয়শা আপু এবং রোকসানা আপু যদি একটু অ্যাড করেন তারপর আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাব। আমি এখানে যেটা অ্যাড করতে চাই ওটা হচ্ছে, যেমন আমি বড় হয়েছি সৌদি আরবে, আমার জন্ম লিবিয়াতে, দেন আমি সৌদি আরবে পড়াশোনা, সৌদি আরবে আমার বড় হওয়া। সো বাইরে যারা বড় হয় তাদের মানে বাংলাদেশের প্রতি দেখা যায় যে খুব একটা মানে ট্রাস্টের জায়গাটা গ্রো হয় না, যে এটা করা যাবে না ওটা করা যাবে না, বা ইজি হওয়ার ব্যাপারটা ইউজুয়ালি হয় না। সো আমার যখন বিয়ে বাংলাদেশে হয় তখন আমার হাজবেন্ডও ছিল ওই টাইপের, যে না তোমাকে কিছু করতে হবে না, তোমার কত টাকা লাগবে বলো আমি এনে দিব, মানে
everything was, মানে মনে হচ্ছে settled, and I'm a princess in a cage, right? বাপের ফ্যামিলিতেও princess in a cage, আর হাজবেন্ডের এখানে এসে I'm a queen in a cage. মানে আমার আর কিছুই করতে হবে না, বাইরে যেতে হবে না বা কিছুই করতে হবে না, সব আমাকে এনে দিচ্ছে. I'm not complaining about that. Alhamdulillah, I was so privileged for that. But then deep down there creates an emptiness that আমি কোথায়, like আমি এগুলার মধ্যে কোথায়, আমার কন্ট্রিবিউশনটা কোথায়? সো এটা আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ সে খুব ফিল করতো, সে বলতো এটা যদি সৌদি আরব হতো, তুমি তো মদিনা ইচ্ছা মতো তুমি জব করতে পারতা, ইজি ওখানে জব করা, যেহেতু আমি সাউদি সিটিজেন, সো ওখানে আমার জন্য জব করাটা অনেক ইজি ছিল। বাট বাংলাদেশের সিচুয়েশনে হয়তো দেখা যেত যে আমি নিজেও মানাতে পারতাম না, বা অল সারাউন্ডিংস মিলে এটা হতো না। বাট কানাডা আসার পরে আমার ছেলে যখন এ লেভেল কমপ্লিট করলো, এখন কানাডা আসার পরে যেটা মানে আমার হাজবেন্ডও ফিল করেছে যে মানে এখানে তো আসলে তেমন কিছু নাই, যে বাসার কাজ আর কতটুকু, লাইক আমি কোনো টিভি পার্সন না, আমি রান্না করার পার্সন, আমি কিচেন পার্সন না, খুব একটা টাইম আমি কিচেনেও দেই না, তাহলে আমার টাইমটা আমি কিভাবে স্পেন্ড করব? তাই তো তখন আমি যখন এই বিজনেসটার মানে কথাটা জানতে পারি এবং আমার হাজবেন্ডের সাথে আমি ডিসকাস করলাম, আমি যেহেতু কানাডা আসার 6 মান্থের মধ্যে আমি বিজনেসটা স্টার্ট করি, তখন দেখা গেছে আমার নিজের কাছে আমার মানে ব্যাংক অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করিনি। তো আমার ছেলে যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল ওই টাইম, আমি ওর কার্ড থেকে 149টা পে করেছি। তো সে হচ্ছে আমার ফুল সাপোর্টে ছিল যে কিছু একটা করো, মানে অনেক সময় তো অনেক কিছুতেই টাকা লস যায়, না হলে টাকা লস যাবে, বাট কিছু একটাতে বিজি থাকো, কিছু একটা করো, যেটা আমি অলওয়েজ করতাম, যে আমি নিজে অলওয়েজ একটা প্রোডাক্টিভ কিছুতে বিজি থাকতে চাইতাম, লাইক টিভি দেখা বা গান শোনা, আমার মানে এগুলা ইন্টারেস্ট আমার লাগতো না। সো আমি অলওয়েজ চাইতাম যে কিছু একটা শিখার কাজে, কিছু একটা করার কাজে। সো এই বিজনেসটা হচ্ছে এমন একটা বিজনেস, আপনাকে বিজনেসম্যান না হওয়া সত্ত্বেও আপনাকে একটা বিজনেসের আইডেন্টিটি দিবে। আমার হাজবেন্ড বিজনেসম্যান ছিল বাংলাদেশে, সে আমাকে প্রায় সময় বলতো যে তুমি আমার সাথে অফিসে চলো, আমার সাথে আমার বিজনেস করো, বাট ওর বিজনেস ছিল হচ্ছে হেভি ইকুইপমেন্টস গুলা, যে রোড কনস্ট্রাকশন ইকুইপমেন্টস গুলা। এখন ওগুলা তো হচ্ছে ফিজিক্যাল বিজনেস, রাইট? এখন এই ফিজিক্যাল বিজনেস আমি ওর অফিসে গিয়ে করব, ওর এসব ইকুইপমেন্ট গুলার মডেল মুখস্থ করব, এগুলার ইয়ার অফ ম্যানুফ্যাকচার মুখস্থ করব, এগুলা কি কাজ, এগুলা কি মাটি খোঁড়ে নাকি এগুলা বালি তুলে নাকি এগুলা রোড প্লেন করে? সো দিস ইজ মানে এগুলা আসলে আমার টাইপের সাথে যাচ্ছিল না। এন্ড দেন যেহেতু এগুলা ইয়ার্ড বেস বিজনেস, যে বড় বড় ইকুইপমেন্টের জন্য তো আলাদা ইয়ার্ড রাখতে হয়, স্বাভাবিক এগুলা সিটি থেকে অনেক দূর, মানে যেতেই বাংলাদেশের তো ট্রাফিক বুঝেনি, যেতে আসতেই অনেক টাইম। তো ওই বিজনেসটা আসলে আমাকে ওভাবে টানেনি। বাট এইটা যখন আমি দেখলাম যে আমি বাসায় বসে করতে পারছি, যে আমি আমার ফেভারিট কিনোয়া রেডি করছি এন্ড বিজনেসটা আমি করতে পারছি, সো ওয়াই নট? আমি এটাই বলি যে আপুরা যেটা বললেন যে আসলে অনেক সময় এটা বলা খুব ইজি যে আমার হাজবেন্ড দিচ্ছে না, বাট হাজবেন্ড কেন দিচ্ছে না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, কেন দিচ্ছে না। স্ক্যাপটিজম ইজ নট আ ব্যাড থিং, স্ক্যাপটিজম থাকা ভালো, বাট কোন পয়েন্টে আপনার হাজবেন্ড আপনাকে করতে দিচ্ছে না, ইউ হ্যাভ টু ফিগার দ্যাট আউট। এবং এরপরে অনেক হাজবেন্ড থাকে যে টন্য টাইপের, আই এম নট গোয়িং টু দ্যাট সাইড, বাট যারা হচ্ছে নর্মাল ম্যানেজেবল তাদেরকে বলছি যে আপনাদেরকে ওই পয়েন্ট আউটটা বের করতে হবে, পয়েন্ট আউট করতে হবে যে কোন জায়গায় আপনার হাজবেন্ড আপনাকে দিচ্ছে না, এন্ড দেন আপনারা দুজন মিলে ডিসকাস করেন যে এটাতে অসুবিধা কোথায়। এমন তো কোনো আহামরি টাকা এখানে একদম লস হয়ে যাচ্ছে না, করতে কেন পারবেন না? এত মানুষ করতে পারছে, আমাদের এখানে জাস্ট 12 ক্লাস করে এখানে বিজনেসটা করতে পারছে, তাহলে কেন সবাই এত এডুকেটেড হয়ে কেন বিজনেসটা করতে পারবে না? একটা কথা বলি আপু, আমার এখানে একটা আপু বিজনেসটা করার জন্য খুব ইন্টারেস্টেড ছিলেন। তো উনি যখন আমার সাথে কথা বলছিলেন বিজনেসটা নিয়ে, ওনার হাজবেন্ড ফোনটা নিয়ে উনি আমাকে বলছে যে আমার ওয়াইফ না ইংলিশ বুঝে না, ও বিজনেসটা করতে পারবে না। এটা ওয়াইফটা কিভাবে নিয়েছে আমি জানি না, বাট দ্যাট পার্টিকুলার থিং I felt very, very insulting. For me as a woman, that was the most insulting part. I don't know মানে ওয়াইফটা কি ফিল করেছে, I don't know, বাট আমার কাছে এটা অনেক ইনসাল্টিং পার্ট ছিল যে তুমি কেমনে ওয়াইফ মানে আরেকজনকে ওয়াইফের নামে বলতে পারছে যে সে
বিজনেস করতে পারবে না, সে ইংলিশ বুঝে না, অ্যান্ড দে আর ইন কানাডা। তাহলে কানাডায় থেকে আমি ইংলিশ বুঝি না, এইটা কি হয়? আমার ইলেকট্রিক বিল, আমার ঘরের লিজ পেপার, আমার স্কুলের বাচ্চা, এগুলোকে আমাকে বাংলায় ট্রান্সলেট করে পাঠায়? এগুলো আমার কাছে ইংলিশে আসে না, তো ইংলিশ বুঝে না, এইটা কেমন টাইপের কথা? তো এটা অ্যাকচুয়ালি ওয়াইফদেরও অ্যাকচুয়ালি বোঝা দরকার, ওরা নিজেরা কি চায়। ওরা যদি আসলে ওদের এই বার্নিং ডিজায়ারটা থাকে যে আমাকে চেঞ্জ হতেই হবে, লাইক আই ওয়াজ ফিলিং লাইক আই এম ইন আ কেজ, আই ওয়াজ আলহামদুলিল্লাহ আই ওয়াজ সো প্রিভিলেজ, বাট অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ ফিলিং লাইক আই এম ইন আ কেজ, আমাকে এই কেজ থেকে বেরোতে হবে, আদারওয়াইজ আই ওয়াজ ফিলিং সাফোকেটেড। সো আপনাকে বুঝতে হবে যে আপনার ডিজায়ারটা কি, আপনি কি করতে চান। আপনি কি জাস্ট এই কিচেনের মধ্যে আর ক্লিনিং এর মধ্যেই থাকতে চান, নাকি আপনি হচ্ছে গিয়ে আপনার নিজের একটা আইডেন্টিটি আপনি আসলেও ক্রিয়েট করতে চান? আর আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য আমরা বারবার বলছি কোনো এক্সপেরিয়েন্স লাগবে না, আপনার কোনো মার্কেটিং এর উপর একদম মাস্টার্স করে আসতে হবে না, কোনো একেবারে মানে বিজনেসের উপর পড়াশোনা করে আসতে হবে না, সবই আমরা শিখাই দিচ্ছি। তাহলে আর কি লাগে? এটাই আপু। আয়শাপুকে আগে আমরা সবাই হাততালি দিই, আয়শাপু এমন সুন্দরভাবে এক্সপ্লেন করছে। This is something from my heart, আপু। মানে কিছু এটা বোঝা গেছে আপু। একটা জিনিস অ্যাড করতে চাই, আপনি যে বালু টালু কি আপনি বুঝছেন না? and salute to you. ইয়েস। এবং আমি একটু বলতে চাই জয়নাব আপু, আমার হাজবেন্ড যখন তার অ্যামাজনের বিজনেস আমাকে বুঝাইতো নাজমা আপু, সেম আমি এটা ফিল করতাম। আমাকে বলতো প্রোডাক্ট রিসার্চ করো, আমাকে বলতো এটার কি নাম হবে, আমার আসলে কিছুই ছাতার মাথা আমি বুঝতাম না। আমি বলতাম এগুলো আমি জানি না, অথচ সে অবাক হয়ে যায় তাহলে এই বিজনেসটাতে আমি এত ডেসপারেট কেন। কারণ এটা আমার কাছে মনে হয়েছে, আমার কাছে সহজ লেগেছে, আমার কাছে ভালো লেগেছে। কিন্তু ওই বিজনেস আমি টু বি অনেস্ট, সে অনেক ডিসকাশন আমার সাথে করতো। আজকে একদম লাইভে, আমি জানি না আমাদের লাইভ দেখছে কিনা, খালি ডিসকাশন করতো, কান্তাপ, আমি কিচ্ছু শুনতাম না, আমি খালি কারণ আমার ওটাতে কোনো ইন্টারেস্ট নাই। একদম অনেস্টলি আজকে আমি বলছি, সে আমার সাথে অনেক গল্প করতো, তারপর আমাকে যখন প্রশ্ন করতো এটা কি এটা হবে বা ওইটা হ্যাঁ না এরকম করতাম আর কি। কারণ আমি তো আসলে শুনতামই না, কারণ আমার কোনো আগ্রহী না। আমার প্রথম কথা হচ্ছে যে একটা প্রোডাক্ট চুজ করা, আমার কি সেটা নাজমা আপু আমার কোনো এটা ধারণা আছে, আমার কোনো অভিজ্ঞতা আছে, আমি কি, আর আমি হচ্ছে যে ব্যাপারটা জানি না ওইটা আসলে আমি বলতে চাই না। আমি সবসময় বলি তুমি যেটা বুঝো করো। তারপরে বলতো কি আচ্ছা এখানে কয়টা প্রোডাক্ট নামানো যায়, এটা কি এই কিচেনের প্রোডাক্ট নামাবো, যা মন চাই করো। মানে আসলে আমার ওইটার প্রতি আগ্রহ, আর আমার কাছে মনে হতো এটা একটা কঠিন একটা বিষয়। এই জন্য আমার হাজবেন্ড যখন স্টার্ট করে এই বিজনেসে, তুমি সারা জীবন বিজনেসের এগেনস্টে, এই বিজনেসে কি পাইছো তুমি? আমার কাছে মনে হচ্ছে যে যেমন কান্তা ম্যাজিক, এই বিজনেসে ম্যাজিক আছে, হ্যাঁ সেই আমার ম্যাজিকটা কাছে আসলে জানতে হবে। হ্যাঁ আমার কাছে যেটা নাজমা আপু, 141 পে করতে হবে জানতে হলে। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু খুবই ট্রাভেল করতে পছন্দ করি, ভিডিওস করতে, এটা কিন্তু আমি বিজনেস এসে না, এটা আমি এরকমই মানুষ, মেমোরি রাখতে পছন্দ করি। কান্তাপুকের সাথে যেটা আমি বলি, আমার গিলটি ফিল হইতো যখন আমি ইউটিউবে সময় কাটাইতাম, ফেসবুকে আমি হাফ অ্যান আওয়ার পরে আমি প্রতিদিন আপসেট হইতাম। আমি ভাবতাম যে কেন আমি সময়টা নষ্ট করছি। বিলিভ মি, আমার এরকম এইটা একটা ভিতরে আমার কষ্ট দিত যে আমি কেন 30 মিনিটস একটা বিনা কারণে। এবং গতকালকে আমার সাকসেস স্টোরি এটা বলতে ভুলে গেছি, আমি বিজনেস স্টার্ট থেকে এখন পর্যন্ত আমার একদিনের জন্য মন খারাপ হয় নাই। সেকেন্ডলি আমি কখনোই 5 মিনিটস আমি ওয়েস্ট করি নাই। বিজনেস স্টার্ট থেকে 8 মান্থ আমি কোনো ইউটিউবের ভিডিও, কোনো লাইভ, ইভেন আমি কোনো রিলসেও ক্লিক করি নাই। তো আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমি কতটা, আমি খারাপ বলবো না, আমি বলবো যে যেই টাইমটা ওয়েস্ট করতাম ওই সেম টাইম কিন্তু আমি এখানে স্পেন্ড করতেছি, এবং খুব আনন্দের সাথে। আমার জন্য ভিডিও দেওয়া, পোস্ট দেওয়া, আপনি যদি আমাকে প্রতিদিন 10টাও করে দিতে পারেন, আমার কাছে আসলে এত রিজার্ভ আছে, আমি 20টাও দিতে পারবো। কারণ আমি তো এগুলো করতে আসলে পছন্দ করি। এই জন্য আমার কাছে বিজনেসটা আসলে কঠিন লাগে না, আমার কাছে মনে হচ্ছে ওই সময়টাই আমি আসলে এখানে দিচ্ছি। তো এই জন্য আমি বলছি আয়শাপুর সাথে এটা আমি একমত, যে যেটাতে আসলে আগ্রহ না ওটা তার দ্বারা হবে না, কারণ যেটা ইয়াই হোক ওইটা বুঝতে হবে। রোকসানা আপু অনেকক্ষণ থেকে বসেছে, রোকসানা আপু যদি এটা ভিতর দিয়ে গেছেন, আপনি যদি রোকসানা আপু আসলে কি বলবো, সব আপুরা তো সবকিছু কভার করেই ফেলছেন। আর আমি আয়শা আপুর কথার রেশ ধরেই বলবো যে না করার আসলে অনেক এক্সকিউজ থাকে যে কোনো কিছুই,
যদি আমার ইচ্ছা না থাকে, জয়নাবাবু যেটা বললো যে আগে আমি চাই কিনা, যদি আমি চাই সেটাকে আমি যে কোনো ভাবেই হোক ম্যানেজ করব। আর আরেকটা কথা হচ্ছে, ওই যে উনি বললেন যে আমার ওয়াইফ তো ইংলিশ জানে না, আমরা ইয়েস নট ভেরি গুড না জেনে কেউ এয়ারপোর্ট পার হই না। মানে এটা তো লাগেই। আমরা কিন্তু বিদেশে যারা থাকি, বিশেষ করে আমার এলাকায় কথা আমি বলবো, এখানে আমি তো জীবনে স্প্যানিশের জানতাম না, স্প্যানিশের ভাষা কি, তাই বলে আমি কি স্প্যানিশের 2-1টা শব্দ জানি না? মানে অবশ্যই। আমি যে আমার জবের জায়গায় দেখা গেছে যে 2-1টা স্প্যানিশ আমাকে জানতেই হবে। কেন? কারণ ম্যাক্সিমাম পিপুল আসে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো আমরা যদি সেই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা কিছুটা জেনে থাকি, তাহলে ইংলিশটা তো আমাদের 100 মার্কের একটা সাবজেক্ট ছিল। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল আমাদের। হ্যাঁ। তো আমরা তো সেটা 33 পেয়ে পাস করে 1-2টা সার্টিফিকেট নিয়ে আমরা পাস করে আসছি। তো True. সেখানে যদি আমরা 33 মার্ক পেয়ে আমরা পাস করে থাকি, তাহলে আমরা কেন ইংলিশ পারি না বলি? যতটুকু জানার, যতটুকু প্রয়োজন আমরা ততটুকু পারি। ওইটা হচ্ছে একটা জাস্ট একটা এক্সকিউজ। আমি আপুর সাথে আরেকবার যদি একটু মিলাই, আমার সাথে গতকালকে আমাকে একজন বলতেছিল যে আমার আপনাদের লাইভ দেখে, আপনাদের কথা শুনে আমার খুবই ইচ্ছা করে করতে, কিন্তু আমার হাজবেন্ড কোনোভাবেই রাজি হচ্ছে না। এখন রাজি হচ্ছে না, আপনার হাজবেন্ড রাজি হচ্ছে না, মানে আপনি কি বলেন? মানে আপনার কি চাওয়া? আপনি যদি চান, আপনার যদি চাওয়ার থাকে, আমি বলবো না কান্তা আপু যেটা বললেন যে যুদ্ধ করেন, মারামারি করেন, মারামারি করে করতে হবে কেন? আপনার চাওয়া আপনি করবেন, আপনি কিভাবে বুঝাবেন, আর আপনার হাজবেন্ড আপনার সাথে যদি একটা বিষয় মানে মতের সাথে না মিলে, তাহলে আপনি সেখানে আগাবেনই বা কেন? এটা নিয়ে একটা জিনিস আপনি যে এই যে বললেন আমাদের লাইভ দেখে তার আগ্রহ জাগছে, তার মানে এটা শখ। আমরা এখানে শখের বিজনেস করতে আসি না, না। Do you হ্যাঁ, understand? মানে দেখে মনে হচ্ছে excited, সে দেখে তার কৌতূহল। This is not what we are talking about. না, Mixed with মানে কৌতূহল, ব্যাপারটা এটা উনি যেটা আপু শখের বলতে জায়গা না। চাচ্ছেন, এখানে সব আছে, যে কমিউনিটি সুন্দর, আপনারা ইনকাম করছেন ভালো, আপনারা একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো এবং হেল্প করছেন বা হেল্প পাচ্ছেন, সব দেখে ঠিক আছে, কিন্তু কোনোভাবে হাজবেন্ডকে মানাতে পারছি না, তাহলে তো আপনার এই বিজনেসটা আপনার জন্য না। আসলে আপনি কি এই বিজনেসে এসে ঘরের ভিতরে যুদ্ধ বিগ্রহ করবেন? না, এগুলো জাস্ট একটা এক্সকিউজ। আমার ইচ্ছা থাকলে, আমি আবারও বলি যে আমার যদি কিছু করার ইচ্ছা থাকে, তাহলে সেটা আমি বুঝাবো যেভাবেই পারি, আমার বোঝানোর সেরকম চেষ্টা থাকবে। আর আমার নিজের কিছু করার ইচ্ছা আমার নিজের জন্য, যেটা নাজমা আপু বললেন, আমার নিজের জন্য। আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলি, আমার দাদি 107 বছরে মারা গেছেন। আমার দাদি, আমার বাবা যখন 2-2.5 বছর বয়স, তখন আমার দাদা মারা যান আর কি। তো কিসের মধ্যে দিয়ে আমার দাদি গেছে সেটা আমার দাদি জানে, বা আমাদেরকে যখন গল্পগুলো বলতো আমরা জানতাম। তো উনি আমাদেরকে ওভাবে তৈরি করছেন। আমি ওনার প্রতি মানে যথেষ্ট শ্রদ্ধা রেখে আজকে কথাটা বলছি, যে উনি সবসময় বলতেন যে মেয়ে আর ছেলে এই দুইটার, সেই সময় উনি বলতেন যে মেয়ে মানুষ কখন কোথায় কিভাবে পড়তে হয়, কখন কোন পরিস্থিতিতে যেতে হয়, সেটা কেউই জানে না। যেটা আয়েশা আপু বললেন যে বাবার কাছে আমি খুবই আদরে মানে এরকম পেতাম, বা হাজবেন্ডের কাছে পেতাম, বাট হাত পেতে বাবার কাছ থেকে হোক, ভাইয়ের কাছ থেকে, হাজবেন্ডের কাছ থেকে সব সময় নিতে কিন্তু ভালো লাগে না। আর নিতে হলেও যতই থাকুক, বলার সময় একটু কাঁচামাচু করতেই হয়। আমার এটা একটু দরকার ছিল, ওরকম হলে এটা হতো, যদি এটা মানে এরকম। তো যেমন আমি এখন, আমি তো একটা ফুল টাইম জব করি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ইনকামও হয়, তারপরও আমি বিজনেসটা করছি। তার তো অনেক হয় আছে, কেন করছি, অনেক কিছুই আছে। তার মধ্যেও আমার কাছে এখন যেটা মনে হয় যে আমি এক্সট্রা খুব অনায়াসেই কিছু করতে পারি। যেমন আমি এই তো 15 দিন আগে আমরা একটা মিট আপে গেলাম, বিজনেস মিট আপেই গেলাম। আমাকে কিন্তু আমার ঘর থেকে একবারের জন্য কেউ এরকমটা বলতে পারে নাই, হ্যাঁ তুমি যাবা, অনেকগুলো টাকা পয়সা খরচ হবে, আচ্ছা তাহলে, মানে একটা থাকে না যে পয়সার যে খরচের যে ব্যাপারটা, এটা বলার মানে আমি বলবো না সাহস করে নাই, মানে ওনারা বলতেই পারে না। যেমন আমার ছেলে 21 বছর বয়স, আমার হাজবেন্ড একবারের জন্য মুখে এরকম উচ্চারণটা করে নাই যে কেন যাবা, কারণ ও জানে যেটা আমি আমার কাছ থেকেই খরচ করব,
এবং এটা কিন্তু আমার বিজনেসের কাছ থেকেই আসবে, এবং ওখানে গিয়ে আমি ভালো থাকবো, ওখানে গেলে আমি খুবই খুশি হব, ওখানে গেলে আমার মনটা ভালো থাকবে। সারাদিন কাজ বাসা, ওখান থেকে এসে আমি যদি একটা এরকম একটা মিটআপে গিয়ে যদি আমার মনটা ভালো থাকে, সেটা আমার চাওয়া ছিল, আমি চাই বলে, তো এটাকে আমি ম্যানেজ করতে পারছি। তো এখন আমি বলবো যে প্রত্যেকটা মানুষকে, সেটা ছেলে হোক মেয়ে হোক, নিজের তো অবশ্যই একটা স্ট্রং আইডেন্টিটি থাকা উচিত নিজের জন্য। আমি ভবিষ্যতে আমার কি হবে, আমার ছেলে আমাকে দেখবে কিনা, আমি ছেলের কাঁধে হাত রেখে আমি কতটুকু চলতে পারবো, এইগুলো এখন বোধহয় ভাবাটা বোধহয় আর উচিত না। আমি যদি স্ট্রং থাকি, আমি এটা আমার সবসময়, আমি এখন আমার মাকেও বলি যে আপনার কাছে যদি টাকা থাকে, আপনাকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এইজন বলবে ভাবি কেমন আছেন, খালা কেমন আছেন, কেউ না কেউ বলবে। আর যদি দেখে যে আপনি খুবই অভাবগ্রস্ত একটা মানুষ, আপনাকে দেখে মানুষ ভয় পাবে, যে না যেন ওকে সাহায্য করতে হয়, না যেন ওকে কিছু দিতে হয়। তো নিজের জন্য কিছু অবশ্যই করা উচিত, সেটা যে কোনো ক্ষেত্র থেকেই। আমাদের এই বিজনেসটাই যে শুধু তা না। আমি সুরাইয়া আপু যেটা বললেন যে আমি সময় নষ্ট করতে চাই না, এটা আমার কখনোই হয় না। আমি কোনোভাবেই মানে কাউকেই অ্যালাউ করি না যে শুধু শুধু সময় নষ্ট করবে। একটুখানি জায়গা আর একটুখানি সময় আমি কখনো নষ্ট করি না। আমি কোথাও গিয়ে যদি দেখি একটু জায়গা খালি আছে, আমি চিন্তা করি ওই জায়গাটাতে কি করা যায়, কাউকে আমি বুদ্ধি দিয়ে আসি, ভাই এখানে একটা গাছ লাগান, ওখানে একটা কিছু হবে, এরকম। আর সময়, হ্যাঁ, আমার মনেই পড়ে না লাস্টে আমি কবে একটা নাটক সিরিয়াল বসে দেখা শেষ করছি। আমার মনেই পড়ে না যে আমি কোন রিলসটা দেখে খুব হাহা করে হাসছি। এখন সেগুলো আর হয় না, আগেও হতো না খুব একটা, আর এখন তো একেবারেই হয় না। কারণ যতক্ষণ সময় আমি ওই হাহা হিহি করব ওই রিলস দেখে বা টিকটক দেখে, অন্যের রোজগার করতেছে, মানে আমি যে দেখছি এটা কিন্তু ওরা ইনকাম করতেছে, তো আমি কেন করি না, আমি তো করতে পারি। তো সেই জন্য আমি বলবো যে সময় আসলে কারোর জন্য অপেক্ষা তো করে না কখনোই না, সময়টাকে সময়ের মধ্যেই কাজে লাগানো উচিত। আর এই তো আপু। থ্যাংক ইউ রোকসানা আপুর কোশ্চেন এবং আমাদের আয়েশাপুর কোশ্চেনের অ্যান্সার ওনারা আসলে ওনাদের ডিসকাশনে দিয়ে দিয়েছেন। তারপরেও যদি এক দুই লাইনে, কারণ আমরা লাইভটা শেষ করবো, আমাদের হাতে 4 মিনিট আছে, যদিও আয়েশা আপু সবকিছুই বলেছে, তারপর যদি আয়েশা আপু অ্যাড করেন, কোশ্চেনটা এরকমই ছিল যে স্পেকটিক্যাল হাজবেন্ড হলে কিভাবে বিজনেস করব। আমার হাজবেন্ড মনে করে আমি হিসাব নিকাশ বুঝি না, ইংলিশ বুঝি না, আপু যেটা বললো কিছুক্ষণ আগে ঘটনাটা, তাই বিজনেস করতে পারবো না, কিভাবে করব। আপু যদি অ্যাড করেন, আমি জানি আপনি অলরেডি বলেছেন, তারপর এক দুই লাইনে যদি। আপু আমার সোজা কথা হচ্ছে, আমি হিসাব নিকাশ বুঝি না, আমি ইংলিশ বুঝি না, আমি কিছুই বুঝি না, আমি ক্লাস 1-2 পাস, বাট এরপরেও আমি বিজনেসটা করব, তাহলে আমাকে বিজনেসটা করতে দিতে হবে। বিকজ আমি বলছি যে আমি এখন বিজনেসটা করব, বিকজ আমার কাছে এই বিলিফটা আমার মধ্যে এখন ক্রিয়েট হয়েছে যে আমি একটা কিছু করতে পারবো। সো দেয়ারফর আমি এবিসিডি না পারি, আমি হিসাব নিকাশ 1-2-3 না বুঝি, কিন্তু আমি হচ্ছে বিজনেসটা করব। আমার হাজবেন্ড যখন আমাকে তার ইকুইপমেন্টস এর এক্সপ্লেনেশন গুলা দিত, সে বলতো যে টাওয়ার ক্রেন গুলা, হ্যাঁ 30 ফিট লম্বা বুম হয়। আমি তখন চিন্তা করলাম 30 ফিট কত লম্বা হয়, বা যখন বলতো যে 100 ফিট হয়, 100 ফিট কত লম্বা হয়, তখন আমি চিন্তা করতাম। সো ডাজন্ট ম্যাটার, রাইট? ইট ডাজন্ট ম্যাটার। আসলে আপনি কি চান, এটাই হচ্ছে গিয়ে মেইন। আপনি যদি চান যে আমার এই যে আজকালকার অনেক ছোট বাচ্চার মারা আছে, ছোট বাচ্চার দোহাই দেয়, আমার বাচ্চা ছোট, আমি বিজি, বাট যেটা রোকসানা আপু বললো, টাইম তো আপনার জন্য বসে থাকবে না, রাইট? আর এখন আপনার গুড টাইম যাচ্ছে, আপনি এখন হ্যাপি, হু নোজ হোয়াটস গোইং টু হ্যাপেন টুমরো, রাইট? সো টুমরো একটা ওয়ার্স্ট ডে এর জন্য আপনাকে তো রেডি হইতে হবে। সো আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি আপনার ইম্পর্টেন্সটা কোথায়, আপনি কতটুকু দিতে পারবেন, আপনি কতটুকু এই ওয়ার্স্ট সিচুয়েশনে কতটুকু নিতে পারবেন, rather than depending on others, অমুক ভাই অমুক ভাবির উপর ডিপেন্ড না হয়ে আপনি সলিউশনটা করতে পারছেন কিনা, এটা আপনাকে বুঝতে হবে। So life is very unpredictable and you have to take your action. আপনাকেই বুঝতে হবে আপনি কি চান, এটাই আপু।
থ্যাংক ইউ আয়শা আপু। রোকসানা আপু রিলেটেড কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন, তারপর যদি আপু ছোট্ট করে বলেন যে আপনি একটা জব করছেন, তার পাশাপাশি বিজনেস ম্যানেজ করছেন, আমরা জানি খুব ভালো একটা জব করছেন। যদি কিছু বলতেন কিভাবে করছেন, যদিও নাজমা আপু বলছে, আপনি যদি 1-2 মিনিটের মধ্যে শেষ করেন রোকসানা আপু। আপু ধন্যবাদ এগেন। হ্যাঁ, আমি একটা ভালো জব করছি। আমার ওই জবের কাজটাই ম্যানেজ করা। অ্যাজ এ ম্যানেজার হিসাবে আমার কাজটাই তো ম্যানেজ করা। এখন আমি যখন এই বিজনেসে আসলাম, আমি আপুদেরকে আপনাদেরকে দেখে আমি যখন মনে মনে চিন্তা করলাম এই বিজনেসটা করব, আসলে যারা মুরব্বী মানুষ, যারা বড় মানুষ, যারা গার্ডিয়ান, তাদের কিন্তু একটা মানে কি বলে, মানুষকে উপদেশ দিবে, কোন একটা কিছু জানতে চাইলে সেটা মানে প্রথমে হ্যাঁ না বলবে, আচ্ছা দেখি, এরকম কিছু একটা, এটা এটা হয়ে আসতেছে, মুরব্বীরা এরকমটা বলবেই। আর যদি বলা হয় যে জবের এইটাতে আসার জন্য কোনো বাধা ছিল কিনা, অবশ্যই মানে সবারই কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু ছিলই, থাকেই। আমারও হয়তো ছিল। সেখানে আমি চাইছি আমি আসব, আমি করব, আসছি। আর হচ্ছে হ্যাঁ, আমার ওই যে বললাম আমার ছেলের 21 বছর বয়স, আমি ছেলের কাছে জিজ্ঞেস করি, জানি আমি যখন এখানে আসছি তখন ছেলে 10 বছর মাত্র। সেই 10 বছরের ছেলেকে নিয়ে আমি যখন এখানে আমেরিকাতে আসছি, ছেলে বাংলাদেশে ইংলিশ মিডিয়ামে পড়তো বলে আমি অনেক হেল্প ওর কাছ থেকে নিতাম। আর এখানে আসার পরে আমি যখন এই বিজনেসটাতে আসার চেষ্টা করছি, আমি ছেলেকে প্রথম জিজ্ঞেস করছি। আমি লাইভের মধ্যেই বলি, যদিও আমার ছেলে প্রথমেই আমাকে না করছে। আমার হাজবেন্ডকে যখন জিজ্ঞেস করলাম, ও সরাসরি না করে নাই, হ্যাঁ দেখো, আচ্ছা, তারপরে আসলে এরকম অনেক কিছুই হয়, অনেক কিছুই আছে, দেখো কোনো স্ক্যাম ট্যাম কিনা, হ্যাঁ এরকমটা বলছে, যদিও খুব একটা স্ট্রংলি কিছু বলে নাই। কিন্তু আমার কাছে মনে হইলো যে ও নিজে তো করবে না, করবো তো আমি। আর এখানে যদি ইনভেস্ট থাকে সেটাও আমিই করব। আমি যেহেতু জব করি, আমার নিশ্চয়ই এটুকু করার মতো ইয়ে আছে। আর তাছাড়া তার আগে কিছুদিন আগেই আমি একটা বিজনেস ইনভলভ হতে গিয়ে আমি সেখানে হই নাই। সেখানে যে অ্যামাউন্ট আমাকে বলা হয়েছিল 4 ভাগের 1 ভাগ পার্টনারশিপ আমি পাবো, সেখানে $140,000 মতো আমাকে দিতে হইতো। যখন আমি এখানে আসলাম, দেখলাম যে এখানে আমার সময়, প্লেস এবং ইনভেস্ট, সেটার তুলনায় এটা 100 ভাগেরও 1 ভাগ, মানে 100 ভাগের 1 ভাগ হবে। তখন আমি নিজে ডিসাইড করলাম যে আমি আসব। তখন আমি আমার ছেলেকে এবং আমার হাজবেন্ডকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বোঝানোটা এরকম না যে কেন দিবা, না দিতেই হবে, তোমার সংসারে আমি এই করি সেই করি, আমাকে কেন দিবা, মানে ওরকম না। আমার বোঝানোটা একটু অন্যরকম ছিল। আমার কথা হচ্ছে যে আমি কিন্তু 7 দিনে কাজ করি, জব করি। জবে আমার 7 দিনই ডিউটি করতে হয়। তো সেখান থেকে যদি আমি কিছুটা কমাতে পারি, তাহলে তো আমি ফ্যামিলিকে সময় দিতে পারবো। আমি আমার ছোট ছেলের বড় হওয়াটা দেখি নাই। আমার ছোট ছেলে কেমন করে যেন বড় হয়ে গেল বড় ছেলের হাত ধরে, কারণ আমি তো কাজে থাকি, সেটা আমি দেখতাম না। এখন আমি যখন বোঝানোর চেষ্টা করলাম যে তাহলে তো আমি ঘরে কিছুটা সময় দিতে পারবো, আমি তোমাদেরকে সময় দিতে পারবো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমার হাজবেন্ড একটু শিল্পী মনা মানুষ, ও গান করতে পছন্দ করে, বই পড়তে পছন্দ করে। তো ও 2টা জব করে পার্ট টাইম। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি যদি এই বিজনেসে মানে ভালো কিছু করি, মানে কিছুটা ভালো করতে পারি, তাহলে তুমি পার্ট টাইমের জবটা ছেড়ে দিতে পারবা। কারণ তাহলে তোমার যে প্রিয় মানে বিষয়টা, বই পড়া বা গানের, এইসব কিছু যে শিল্পীর যেগুলো থাকে, মানে ওকে বলার পরে ও দেখলাম কিছুটা, যার যেখানে ঔষধ সেখানে তো একটু দেওয়া যায় বোধহয়। তা আমি সেটা চেষ্টা করলাম। আরেকটা জিনিস, আপনাদের ভিডিও কিংবা আপনাদের লাইভ যখন দেখতাম, যখন যেটা আমার কাছে মনে হইতো যে খুবই সুন্দর এবং খুবই পজিটিভ, ওটা আমি একদিন জয়নাবাবুকে বলতেছিলাম যে ওটা আমি একটু লাউড দিয়ে ছেড়ে রাখতাম, ওদের কান পর্যন্ত পৌঁছায়, একটু লাউডলি দিয়ে রাখতাম যে শোনো, দেখো ওরা তো কত ভালো করতেছে, আপুরা এত ভালো করতেছে। আর আমি যদি ঘরে বসে কাজ থেকে কিছু কমাতে পারি, তুমি বিক্রমপুরের মানুষ, খেতে পছন্দ করো, তোমার জন্য আমি ভালো ভালো রান্না করতে পারবো। আর আমার রান্না করাটা খুবই পছন্দের জিনিস, আমি ভালো ভালো রান্না করতে পারবো। তো এভাবে মানে আমার কথা হচ্ছে যে আমাকে আসতে হবে, যেটা বললে বোঝানো যাবে আমি সেটাই বুঝাইতাম। আমি চাই, এটাই ছিল রোকসানা আমার। আপু, আপনার মাথার বুদ্ধিগুলো আমাদেরকে একটু পাস করবেন, তাহলে আমরাও শিখে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? না, ওই যে বললাম প্রথমেই যে অ্যাজ এ ম্যানেজার হিসেবে আমার কাজটা তো ম্যানেজ করা।
আজকে আমি এই লাইভে আসবো বলে আমার কাজে যাওয়ার কথা 9টার সময়, আমি সকালে 5টার সময় উঠে আমি 6টা থেকে কাজ শুরু করলাম। সব কয়টা স্টোর আমি 4টা স্টোর ম্যানেজ করে আমি বাসায় চলে আসছি। তো এখন কথা হচ্ছে আমি চাইতেছি লাইভে আসবো, আপুদের সাথে কথা বলবো। এখন আমি যদি এক্সকিউজ আপু, সুরাইয়া আপু আমি তো আজকে আসতে পারবো না, জানেন আমার তো এই কাজে আটকে গিয়েছিলাম, আমি তো দিতেই পারতাম, কারণ এটা তো আপনার কোনো কিছু না, আমার চাওয়ার উপরে নির্ভর। আমি চাই আসবো, এই জন্য আমি আসলাম। এখন সেটা যে কোনো কাজেই হোক, জনাবাবু যেটা বললেন যে আগে নিজেকে প্রশ্ন করতে হবে আপনি কি চান, আপনি আসলে চান কিনা। আমার এটাই ছিল যে কোনো আপুরা যদি মনে করে যে হাজবেন্ড দিচ্ছে না বা ঘর থেকে কোনো বাধা নিষেধ করতেছে, সেটা কেন করতেছে সেটা বুঝতে হবে যে আসলে ওটার কারণটা কি, এটা একটা বিষয়। আর যেমন আমাকে একজন বলতেছিল যে আমি না এই বিজনেসটা করব, আপনার সাথে করব, কিন্তু আমি কোনো কিছু করব না, সব আপনি করবেন, কারণ আমি ফেসবুকে আসবো না, কারণ আমার জামাই দেখলে আমাকে মেরেই ফেলবে। ভাই মারামারির কাজ আমরা করি না, আমরা এই দায়িত্ব নিব না, তোমার এই বিজনেসই করা দরকার নেই, তুমি ঘরে শুধু সংসার করো, তোমার জন্য শুধু সংসার, তোমার জন্য বিজনেস না। থ্যাংক ইউ রোকসানা আপু, আপনি এত সুন্দরভাবে এত ভাবে করছেন, আসলে হাসিটা আমি কন্ট্রোল করতে পারতেছে নাজমা আপু, আমি আর আয়েশা আপু পারতেছি না। না, আমি স্ট্রিক্টলি কথা বলতেই পছন্দ করি। কথাগুলো আসলে না, কথাগুলো তো আসলেই সত্য। না, ও এমন যদি কেউ যদি বলে যে আমি বিজনেসটা করব কিন্তু আমার সাহেব তো দিচ্ছে না, আমার সাহেব জানলে মেরেই ফেলবে, তাহলে এই বিজনেসটা তোমার করার কি দরকার? শুধু এই বিজনেস না, তোমাকে যদি মনে করে তুমি নিচে ওই নিচতলায় গেলে তোমার হাজবেন্ড তোমাকে পছন্দ করবে না, তুমি সেটাও করবে না, তুমি শুধু সংসার করবে। এটা মেয়েরা তাদের নিজেদেরকে ইনসাল্ট করে, এমনও আমি পেয়েছি। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করে ইমেইল দিব, আই ওয়াজ লাইক ওয়াই? হাজবেন্ডকে জিজ্ঞেস করে কেন ইমেইল দিবা? আমি অনেক পাই, আয়েশা আপু অনেক পাই, এটা হাজবেন্ডকে জিজ্ঞাসা করে ইমেল দিব, লকারে রেখে দিতে হবে ইমেল অ্যাড্রেস, বুঝছেন? ওরা আমার মনে হয় যারা ইমেলটা মানে ইমেল নিয়ে কথা বলে, মানে কালকে এক আপু বলতেছিল, হ্যাঁ ইমেল দিলে ওনারা যেটা মনে করে, আমি এখন যেটা মনে করি যে ইমেল দিলে বোধহয় ওদের বাড়ি গাড়ি যা আছে সব বোধহয় আমার কাছে একসময় চলে আসবে, আমি বোধহয় নিয়ে যাব। আরে ভাই, ইমেল দিয়ে কিছু নেওয়া যায় না, শুধু দেওয়াই যায়। ইমেলে শুধু আমি দিতে পারবো, ইমেল থেকে তোমার কাছ থেকে কিছু নিতে পারবো না। তুমি যদি আমাকে কোনো হাই হ্যালো না করো, আমি সেটা নিতে পারবো না। তোমাকে আমি ইমেলে অনেক কিছুই দিতে পারবো। মানে এই কথাটা আমাদের আমাদের আর একটা লাইভ আছে নাজমা আপুর সাথে, মানে হ্যাপি আপুর সাথে, আসলে এভাবে কথা বলে আমাদের আরো 2 ঘন্টা তো শেষ হবে না। আজকে আমরা আসলে কেউ লাইভটা করছিলামই, আমরা আসলে মেয়ে রিলেটেড আর কি, আমরা আপুরা যে স্ট্রাগল করছি এই কারণে আসলে কথাগুলো আসছে, এবং আমি রিকমেন্ড করবো এই লাইভটা সবাইকে দেখতে, কারণ হচ্ছে অনেক মজা করে আসলে আমরা কথাগুলো বলছি, কিন্তু কথাগুলো আসলে সত্যি কথা। লাইফের সাথে আসলে আমাদের নিজের লাইফের সাথেই যা হয়েছে সেটা আমরা শেয়ার করেছি। আশা করব আপনারা যে স্ট্রাগল করছেন আমাদের এই লাইফটা দেখে একটু হলো আপনারা উপকৃত হবেন, বা টেক অ্যাকশন যেটা বলতেছিলাম আমরা, ওইটা আপনারা করতে পারবেন। আপুরা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যদিও 1 ঘন্টা আমাদের লাইভ শেষ করি, কিন্তু আজকে আমাদের 7 মিনিট বেশি হয়েছে, ব্যাপার না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমরা মান্থলি একটা সেশনে আসবো আপনাদের আপুদের হেল্পের জন্য। আসলে জয়নাব আপু একদিন বলতেছিল যে আমি চাই যে আমাদের দেশের আপুদের হেল্প করতে, তারা যেন আগায় যাইতে পারে। আসলে আমরা সবাই চাই এটা, এবং শুধুমাত্র এই স্টেপটা নেওয়ার জন্য আমরা আসলে কি করেছি, এখানে অনেক আপুরা, যেমন জয়নাব আপু বলতেছিল, আমাদের নাজমা আপু, সবাই আমাদের অনেকের টিমে কিন্তু এরকম আছে যারা আসলে চাচ্ছে না, কিন্তু নিজে কি চাচ্ছে সেভাবে তারা আগায় গেছে। এবং আপুই তার উৎকৃষ্ট প্রমাণ। আপুর হাজবেন্ড রাজি ছিল না, কিন্তু আপু সেই স্ট্যান্ড নিয়েছে, আজকে কিন্তু আপু অনেক সাকসেসফুল এই বিজনেসে, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবারও নেক্সট উইকে ঠিক একই টাইমে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।